আশা করি সবাই ভালো আছো। আজকের এই টিউটোরিয়ালে আমরা অ্যালকিন গোত্রটা শুরু করব। আমরা এর আগের টিউটোরিয়ালটাতে অ্যালকেন সম্পর্কে জেনেছি, সেই হিসেবে আজকে এটা আমাদের দ্বিতীয় গোত্র হচ্ছে অ্যালকিন। তো আমরা যেমনটা বরাবর করে থাকি যে প্রত্যেকটা গোত্রের প্রথমে সাধারণ কিছু আলোচনা করে নেই, তারপরে তাদের প্রস্তুতি জেনে নেই, তারপরে রাসায়নিক বিক্রিয়া এবং সবশেষে আমরা তার ব্যবহার বা অন্যান্য যদি কোনো দিক থেকে থাকে সেগুলো আলোচনা করি। তো শুরুতেই তাহলে আমরা একটু অ্যালকিন সম্পর্কে একটু জেনে নেই যে অ্যালকিন আসলে কাকে বলে। তো বলা হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যে যৌগগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিন কারা? অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে যে যৌগগুলোতে, সেগুলোকে বলা হচ্ছে অ্যালকিন। এখন এই যে অ্যালকিনে যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে তার মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন এবং আর একটা হচ্ছে পাই বন্ধন। আমরা যখন অরবিটালের অধিক্রমণ যখন পড়েছিলাম তখন আমরা বলেছি যে যখন অরবিটালগুলো সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করে তখন এটাকে বলে সিগমা বন্ধন, আর যখন পাশাপাশি অধিক্রমের মাধ্যমে বন্ধন গঠন করে তখন সেটাকে বলা হচ্ছে পাই বন্ধন। তো একটা বিষয় খেয়াল করে দেখো, যেহেতু সিগমা বন্ধন গঠনের সময় অরবিটালের অধিক্রমণগুলো সামনাসামনি হয়, তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ক্ষেত্রে অরবিটালের অধিক্রমণ অনেক বেশি হয়। আর একটা বিষয় হচ্ছে যে অরবিটালের অধিক্রমণ যত বেশি হবে সেই বন্ধন তত বেশি শক্তিশালী হবে। তার মানে হচ্ছে একথা বলা যায় যে সিগমা বন্ধনগুলো পাই বন্ধন অপেক্ষা অধিক শক্তিশালী হয়, বা উল্টো করে যদি আমরা বলতে চাই তাও মনে হয় বলা যাবে সেটা হচ্ছে যে সিগমা বন্ধন অপেক্ষা পাই বন্ধনগুলো দুর্বল হয়। তো এই যে সিগমা বন্ধন অপেক্ষা পাই বন্ধন যে দুর্বল হয় এই কারণেই মূলত এখানে যে পাই বন্ধন ইলেকট্রনটা আছে এই পাই বন্ধনটা মূলত ভেঙে যায়, ভেঙে যে বিক্রিয়া দেয়। এটা একটা বিষয়। তার মানে হচ্ছে যে অ্যালকিনগুলো অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয় হয়। এখন এদের সক্রিয়তা বেশি হওয়ার কারণে এদের অনেকগুলো আমরা বিক্রিয়া দেখব। তো বিক্রিয়া যখন আমরা পড়বো তখন দেখব। আর একটা বিষয় হচ্ছে যে এই অ্যালকিন গুলোতে যেহেতু পাই বন্ধন থাকে, আমরা যখন রাসায়নিক বিক্রিয়ার প্রাথমিক দিক যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে যে সকল কার্যকরী মূলকে পাই বন্ধন থাকবে তারা কিন্তু দ্রুত বিক্রিয়া দেয়। তার মানে আজকে অ্যালকিনের যে বিক্রিয়াগুলো হবে সেগুলো কিন্তু দ্রুত বিক্রিয়া হবে। এবং দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই কার্বন এর তড়িৎদ্বার মান হচ্ছে 2.5, এইখানে যে কার্বনটা আছে এর তড়িৎদ্বার মানও কিন্তু 2.5, এবং উভয় কার্বনের তড়িৎদ্বার মান সমান হওয়ার কারণে, অর্থাৎ যে তড়িৎদ্বার পার্থক্যটা শূন্য হওয়ার কারণে এই পাই ইলেকট্রনগুলো কিন্তু উভয় কার্বনের মধ্যে সমানভাবে কিন্তু বিস্তৃত থাকে। যেহেতু পাই ইলেকট্রনগুলো উভয় কার্বনের মধ্যে সমানভাবে বিস্তৃত থাকে তাই এই পাই ইলেকট্রনগুলোর খুব বেশি নড়াচড়া করা সম্ভব হয় না, ফলে কোনো ইলেকট্রোফাইল এই পাই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে এখানে বিক্রিয়া ঘটাবে। যখন আমরা বিক্রিয়া করব তখন আবার দেখব, যার ফলে হবে কি এখানকার যে দ্রুত বিক্রিয়াগুলো হবে এই দ্রুত বিক্রিয়াগুলোর নাম হবে ইলেকট্রনকে আকর্ষণ করে যুক্ত হওয়া, তার মানে হচ্ছে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। তো এই হচ্ছে মোটামুটি অ্যালকিন থেকে সাধারণ কিছু আলোচনা। অ্যালকিনকে অলিফিনও বলা হয়, এদের অয়েলি বৈশিষ্ট্য আছে। তো আমরা একটু দেখি যে অ্যালকিন কোথায় কোথায় থেকে তৈরি করা যায়। তো অ্যালকিনের প্রস্তুত প্রণালীর মধ্যে পরীক্ষাগার প্রস্তুত প্রণালী, পরীক্ষাগার বলতে বোঝাচ্ছে আমরা যে ল্যাবরেটরিতে যখন অ্যালকিন তৈরি করি তখন একটা প্রস্তুত প্রণালী আছে। সেই প্রস্তুত প্রণালীটা হচ্ছে এরকম, এটা আমরা আরো এক জায়গায় দেখবো তখন আমরা হয়তো বা স্কিপ করবো। তো এখন আমরা একটু বলি, সেটা হচ্ছে এরকম। অ্যালকিন প্রস্তুত করব কোথায় থেকে? অ্যালকোহল থেকে। ও একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে অ্যালকিনের অবস্থানটা আসলে কোথায়। অ্যালকিনের অবস্থান হচ্ছে অ্যালকেনের পরে এবং এপাশে যতগুলো আছে, মানে অ্যালকিনের পরে অ্যালকাইন আছে, অ্যালকাইল হ্যালাইড আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড কিটোন আছে, অ্যাসিড আছে। তো একটা বিষয় আছে, অ্যালকিন যদি আমরা তৈরি করতে চাই আমরা অ্যালকেন থেকেও যেমন পারবো, হ্যাঁ হয়তো একটু ঘুরে যেতে হবে, কিন্তু বাকি জায়গাগুলো থেকে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এগুলো থেকেও কিন্তু অ্যালকিন তৈরি করা যাবে। তো আমরা আপাতত আগে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন তৈরি করা যায় সেটা একটু দেখি। তো অ্যালকোহল যেমন মনে করা যায় যে ইথানল, আমি বোঝানোর খাতিরে একটু এইভাবে লিখতেছি, কারণ ইথানলকে আবার নিলাম কেন? মিথানল নিলে হবে না। মিথানল নিলে এই জন্য হবে না যে কারণ আমি যদি অ্যালকিন তৈরি করতে চাই কমপক্ষে কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে, মানে কমপক্ষে দুইটা কার্বনকে এনগেজ করতে হবে। তো মিথানলে তো একটা কার্বন, হ্যাঁ, আর এই দিকে কার্বনের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পাবে না। শুধু আমাকে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিতে হবে, সেটা মনে করা যায় এরকম যে CH2
আর হচ্ছে CH2, আর এইখানে আমি একটা H লিখছি আর এখানে একটা OH কে লিখছি। এটাকে আলাদা কিছু ভাবার কোনো চান্স নাই, মূলত এটা হচ্ছে CH3 CH2OH মানে ইথানল। এটা হচ্ছে ইথানল। ইথানল, আচ্ছা। তো এই যে ইথানলটা যে আছে, এই ইথানলটাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, কিরকম সালফিউরিক অ্যাসিড? গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতে হবে, লঘু সালফিউরিক অ্যাসিড নিলে হবে না। কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পানি শোষণ করতে পারে, অর্থাৎ এর নিরোধন ধর্ম আছে। তো আমরা যদি এই অ্যালকোহলটাকে অর্থাৎ ইথানলটাকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি যদি নিরোধিত করি, তাহলে প্রথমত 100°C তাপমাত্রায় যেটা হয় সেটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের গঠনটা আমি একটু বোঝানোর ক্ষেত্রে একটু এইভাবে একটু লিখি। তার আগে পাশে একটু এখানে দেখাই, আমি একটু পার্শ্ব একটু ব্যাখ্যা দেব। ব্যাখ্যাগুলো খুব বেশি জটিল মনে হলে তোমরা স্কিপ করতে পারো, তবে আমার মনে হয় যে বিক্রিয়াগুলো বোঝার জন্য পাশের এই ব্যাখ্যাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কিরকম? আমরা সালফিউরিক অ্যাসিডের যদি একটু চেহারাটা দেখি তাহলে দেখবো যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে এরকম। সালফিউরিক অ্যাসিড হচ্ছে এরকম যে এখানে সালফারের সাথে সরাসরি হাইড্রোজেন থাকে না, হাইড্রোজেনগুলো থাকে অ্যাকচুয়ালি অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকে। এই কথাটা বলা কেন? এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আমি কিন্তু বলছিলাম যে আমি তোমাদেরকে বিক্রিয়া মুখস্থ করাবো না, আমরা বিক্রিয়ার কারণ বুঝবো। আর একটা কথা বলেছিলাম যে জৈব বিক্রিয়া বুঝতে গেলে তোমাকে তড়িৎ নেতিকতা সম্পর্কে একটা স্পষ্ট একটা ধারণা রাখতে হবে। তো সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি দেখি তাহলে দেখবো যে এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে নিশ্চয়ই অক্সিজেনের তড়িৎমান বেশি, তাহলে এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে অবশ্যই এখানে অক্সিজেন ইলেকট্রন নেবে, নিলে অক্সিজেন হবে মাইনাস, হাইড্রোজেনটা হবে কিন্তু প্লাস। ঠিক আছে? অন্যদিকে এইখানে বিক্রিয়া হবে কোথায়? এখানে বিক্রিয়া হবে কার্যকরীমূলক, যেখানে বিক্রিয়া হবে সেখানে। তো সেই হিসাবে বিক্রিয়াটা হওয়া উচিত এই জায়গাটাতে, আসলে তাই সেখানেই বিক্রিয়া হবে। এখন ওইখানে যদি বিক্রিয়া হয় তাহলে ইলেকট্রন কে নেবে? কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা ভাঙবে নিশ্চয়ই অক্সিজেনের তড়িৎমান বেশি, ফলে এই বন্ধন ইলেকট্রন কিন্তু অক্সিজেন নেবে। অক্সিজেন নিলে এই পার্টটা হবে মাইনাস আর এই হাইড্রোজেন এই কার্বনটা হবে কিন্তু প্লাস। ঠিক আছে? হওয়ার ফলে কি হবে? প্রথম অবস্থায় আমাদের 100°C তাপমাত্রায় তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই H প্লাসটা, হ্যাঁ, এই H প্লাসটার সাথে এই OH প্লাসটা মিলে এখনো পানি অপসারণ করবে, পানি অপসারণ করবে। আর বাকি কি হবে? বাকি এই পার্টটার সাথে আমি একটু একবার লিখি CH3, এখানে যে সে আবার ভাগ করে লিখবো, সমস্যা নাই। তারপরে হচ্ছে CH2 এখানে ছিল, আর এইখানে যুক্ত হচ্ছে কার সাথে? যুক্ত হচ্ছে এই অক্সিজেনের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। তাহলে এইখানে একটা যুক্ত হচ্ছে অক্সিজেন, সালফার, তার সাথে 3টা অক্সিজেন এবং একটা হচ্ছে হাইড্রোজেন। এইটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেট। এটা ইথাইল হাইড্রোজেন সালফেট কেন? আমি যদি এত খুলে না লিখে যদি একটু সহজ করে লিখতাম তাহলে মানে খুব সহজে বোঝা যেত। সেটা কি রকম হচ্ছে? আসলে এই যৌগটা হচ্ছে এরকম যে CH3 CH2 আর HSO4। দেখো ওখানে 4টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন, 3টা অক্সিজেন আর একটা সালফার, একটা হাইড্রোজেন। এইটা কিন্তু হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। তো এই বন্ধনটা মূলত আছে অক্সিজেনের সাথে, একটা এই বন্ধনটা আছে একটা অক্সিজেনের সাথে, এই বন্ধনটা একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে বলে কিন্তু আমরা ওইটাকে একটু ওইভাবে একটু লিখছি। তো যাই হোক, এইটা কিন্তু হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট। ঠিক আছে? এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখনো কিন্তু অ্যালকিন উৎপন্ন হয় নাই, আমাদের টার্গেট হচ্ছে পরীক্ষাগারে অ্যালকিন তৈরি করা। তো এবার কি হবে? ওই যে ইথাইল হাইড্রোজেন সালফেটটা যে হলো, যেটাকে আমি আবার একটু খুলে লিখতেছি, এখানে হচ্ছে ইথাইল আর এইখানে হচ্ছে CH2, হ্যাঁ, আর এইখানে কি হচ্ছে? অক্সিজেনের সাথে সালফার, অক্সিজেন 3টা আর একটা হচ্ছে হাইড্রোজেন, এরকম। তো এবার হবে কি? তাপমাত্রা বৃদ্ধি করে যদি 160 থেকে 170°C যদি করা হয়, ইন অ্যাভারেজ 165°C টেম্পারেচার ক্রিয়েট করলে যেটা হয়, আবারও এইখানে এই ঘটনাটা ঘটে, কার্বন অক্সিজেন বন্ধন ইলেকট্রন এই অক্সিজেন টেনে নিলে অক্সিজেন হয়ে যায় মাইনাস, এই কার্বনটা হয়ে যায় প্লাস। আমরা বলেছিলাম যখন একটা কার্বন প্লাস হয় তখন ওই কার্বন তার পরমাণু থেকে ইলেকট্রন নেয় না, তার সাথে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন নেয় না, সে পার্শ্ববর্তী মূলক থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করে। তো এই হাইড্রোজেনের এই কার্বনের সাথে যে কার্বনটা যুক্ত আছে, ধনাত্মক কার্বনটা যুক্ত আছে, এই ধনাত্মক কার্বনটা এই কার্বনের কাছে ইলেকট্রন চাইবে, কিন্তু কার্বন দুইটা তড়িৎ মান সমান হওয়ার কারণে এই কার্বন সরাসরি তার ইলেকট্রন দেবে না, এখানে একটু ব্যবস্থা করে দিবে।
করলে কি হবে, যেহেতু কার্বন অপেক্ষা হাইড্রোজেনের দ্বৈতায়ন কম, তাই হাইড্রোজেন ইলেকট্রনগুলো কার্বনের দিকে যায়, ফলে কার্বনটা হয়ে যায় মাইনাস আর এই হাইড্রোজেনটা হয়ে যায় প্লাস। এইটা যখন হয়ে যায় তখন এইখানে এই যে পার্টটা যে আছে এই পার্টটা কিন্তু পরস্পর কিন্তু যুক্ত হয়ে যায়। যুক্ত হলে যেটা হয় সেটা হচ্ছে যে এরকম একটা অবস্থা হয় যে এখানে দেখো সালফিক অ্যাসিড মিলতে শুধু একটা H প্লাসের ঘাটতি ছিল, আবার সেই সালফিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং এখানে CH2 এর সাথে একটা মাইনাস আর এই CH2 এর সাথে একটা প্লাস আছে, এরা মিলে একটা বন্ধন তৈরি করে। তার মানে এখানে CH2 বন্ড CH2 একটা ছিল, আর ওই যে প্লাস এবং মাইনাসটা যে আছে ওইটা মিলে নতুন করে একটা বন্ধন তৈরি করতেছে। তার মানে এই বন্ধনটা দ্বিবন্ধন হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে যে এই HR ওএস পানি অপসারণের মাধ্যমেই কিন্তু এই অ্যালকিনটা তৈরি করেছে। তো আমরা এখানে এতগুলো ব্যাখ্যা দিয়েছি, দেওয়ার কারণটা হচ্ছে যে বিক্রিয়াগুলো যেন মুখস্থ মনে না হয়, এই জন্য আমাদেরকে পাশের এই যে যেগুলো লিখছি পাশে এগুলো একটু তোমরা একটু মাথায় একটু রাখতে পারো, ঠিক আছে? তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে বিক্রিয়া কেমন হচ্ছে। তবে এই বিক্রিয়ায় কিছু কথা আছে, কথাগুলো ইম্পর্টেন্ট। আমি যেখানে এই কথাগুলো থাকবে সেখানে আমি একটা জিনিস লিখে দেবো, সেটা হচ্ছে বিক্রিয়ার বিশেষ দিক। বিক্রিয়াটার বিশেষ দিক, বিক্রিয়ার বিশেষ দিক, বিশেষ দিক। এই বিক্রিয়ায় অ্যালকোহল যে পরিমাণ নেওয়া হবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ গাঢ় সালফিক অ্যাসিড নিতে হবে, এবং সেটা অবশ্যই গাঢ় হতে হবে। কিন্তু কোনোভাবে যদি এদের পরিমাণ যদি কম বেশি হয় তাহলে উৎপাদ কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সবগুলো জৈব বিক্রিয়ায় প্রভাবক তাপমাত্রা এগুলো মনে রাখার প্রয়োজন নাই, কিন্তু কতগুলো বিক্রিয়া আছে যেখানে আবার ভুলে গেলে হবে না, সেগুলোতে মনে রাখতেই হবে। তার মধ্যে এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়া আমরা যদি বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে অ্যালকোহল, অ্যালকোহল এর সাথে তো গাঢ় সালফিক অ্যাসিড, তাই না, H2SO4। তাহলে অ্যালকোহল যদি হয় 1 ভাগ আর গাঢ় সালফিক অ্যাসিড যদি হয় 2 ভাগ, অর্থাৎ 1:2 অনুপাতে বিক্রিয়া করে। এবং এখানে যে তাপমাত্রা আছে তাপমাত্রাটা ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে, এমসিকিউ আসছিল। এবং তাপমাত্রা যদি ওই সময়ে মনে করো যে তোমার 165°C টেম্পারেচার হয়, তাহলে আমরা পাবো অ্যালকিন পাবো। তাহলে আমরা পাবো অ্যালকিন। এই শর্তে আমরা অ্যালকিন পাবো। কি রকম শর্তে? অ্যালকোহল এবং গাঢ় সালফিক অ্যাসিড 1:2 অনুপাতে বিক্রিয়া করবে এবং তাপমাত্রা 165°C হবে, এই শর্তে পাবো অ্যালকিন। কিন্তু এখানে অনুপাতটা যদি চেঞ্জ হয়ে যায়, মনে করা যাক যে অ্যালকোহল হলো দ্বিগুণ আর সালফিক অ্যাসিড হলো 1 গুণ, আর তাপমাত্রা 140°C না হয় 165°C না হয় যদি 140°C হয়, তখন আমরা পাবো ইথার। তখন আমরা পাবো ইথার। তাহলে এই যে এই বিক্রিয়া যা আছে, এই বিক্রিয়া যেহেতু তাপমাত্রা এবং বিক্রিয়কের উপর নির্ভর করে উৎপাদগুলো ভিন্ন হচ্ছে, তাই এই বিক্রিয়ার এই অনুপাতটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা এই বিক্রিয়ার বিশেষ দিক। আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছো। জাস্ট কিছু না, প্রথমে ইথানল গাঢ় সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 100°C তাপমাত্রা ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। পরবর্তীতে তাপমাত্রা আরো বৃদ্ধি করলে এই ইথাইল হাইড্রোজেন সালফেটটা পার্শ্ববর্তী একটা প্রোটনের সাথে যুক্ত হয়ে আগে যে সালফিক অ্যাসিড ছিল সেই সালফিক অ্যাসিড আলাদা হয়ে যায়, আর মাঝখান থেকে যেটা হয় সেটা হচ্ছে যে এই প্লাস এবং মাইনাস মিলে একটা পাই বন্ধন তৈরি হয়, অর্থাৎ অ্যালকিন তৈরি হয়। এইটা হচ্ছে অ্যালকিনের একটা নিরোধন ধর্ম। এই বিক্রিয়াটার নাম হচ্ছে তোমার পানি অপসারণ। তার মানে হচ্ছে পানি অপসারণ হচ্ছে ডি, ডি মানে হচ্ছে বিয়োগ, আর হাইড্রেশন, হাইড্রেশন মানে হচ্ছে পানি। তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রেশন, ঠিক আছে, পানি অপসারণ বিক্রিয়া। একবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল যে ইথানলের সাথে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় এটার নিচের কি নামে পরিচিত, ডিহাইড্রেশন, ডিহাইড্রোজিনেশন ইত্যাদি ছিল। তো হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন সংযোগ, আর ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন অপসারণ। তো যাই হোক, এরপরে আমরা দেখি আমাদের সাধারণ কিছু প্রস্তুত প্রণালী সেটা হচ্ছে অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব, কোথা থেকে, অ্যালকেন থেকে কিংবা অ্যালকাইন থেকে। তো মূলত যে কোনো যৌগ থেকে যে কোনো যৌগ তৈরি করা যায়, তবে এই যৌগগুলোর মধ্যে বাস্তবতা হচ্ছে যে আসলে ঘটনাগুলো বাস্তবসম্মত কিনা বা এই বিক্রিয়াগুলো আসলে ল্যাবরেটরিতে প্র্যাকটিস করা হয় কিনা এটা একটা ব্যাপার হতে পারে। যেমন অ্যালকেন, আমরা যদি অ্যালকেন থেকে তৈরি করতে চাইছে, আমি একটা ইথেন নিলাম, CH3 এখানে আমি ইথেন নিলাম। আচ্ছা, তো আশা করা যায় একে যদি আমি হ্যালোজেনের সাথে যদি আমি বিক্রিয়া করাই, ঠিক আছে, তাহলে আমি কি পাবো? ইথাইল ক্লোরাইড পাবো, CH3
CH2Cl পাবো, ইথাইল ক্লোরাইড পাবো। এই ইথাইল ক্লোরাইড থেকে কিন্তু তোমার অ্যালকিন তৈরি করা যাবে। এটা আমরা একটু পরে দেখবো বিক্রিয়াটা। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি আর এইটা যদি অ্যালকোহলীয় মিডিয়া যদি এই কাজটা করি, তাহলে আমাদের হয় কি এই পটাশিয়াম এবং এই হ্যালোজেন রয়েছে পটাশিয়াম হ্যালাইড। এই বিক্রিয়াটা এখানে খুব একটা ভালো করে দেখাচ্ছি না, কারণ এর পরে বিক্রিয়াটা দেখানোর একটা জায়গা আছে, এই জন্য এখানে খুব একটা জটিল মানে ইয়ে করে দেখাচ্ছি না। আর কি হবে, এখানকার হ্যালোজেন যখন চলে যাবে এখানকার পাশে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ওয়েস্টটা এখনো পানি তৈরি করবে, আর বাকি যে এই দুই কার্বন আছে এই দুই কার্বন মাঝে একটা দ্বিবন্ধন হবে। যদি আপাতত যদি বুঝতে অসুবিধা হয় তো এখানে এটা থাক, এটা আমরা পরে দেখবো। খালি এটুকু মাথায় রাখবো, অ্যালকেনটাকে আমরা মূলত অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট করে নিছি আগে। আমি কিন্তু বলেছিলাম যে যখন আমাদের কোনো কিছু করার সুযোগ থাকবে না তখন আমরা রাজধানীতে যাব, আর আমাদের ওই জৈব বিক্রিয়ার হাইওয়েটার রাজধানী কি ছিল? অ্যালকাইল হ্যালাইড ছিল। ঠিক আছে, এই জন্য অ্যালকাইল হ্যালাইড যাওয়ার পর এরকম হয়। এখন অ্যালকাইন থেকে, অ্যালকাইন কি যৌগ? অ্যালকাইনের ক্ষেত্রে বলা হচ্ছে যে কার্বন কার্বন, এটা 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার প্রস্তুতি। তো কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যে যৌগগুলো আছে এই যৌগগুলোকে বলা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, এখন এই যে এইটা যে অ্যালকাইন, অ্যালকাইনটা বাকি হাতগুলোতে হাইড্রোজেনও থাকতে পারে অথবা কোনো অ্যালকাইল মূলকও থাকতে পারে, সেই এরকমটা হলো। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে যদি বিক্রিয়া সম্পাদিত হয় আর আমরা যদি অ্যালকিন যদি পেতে চাই, এখানে দেখো এখানে ছিল এরকম যে RC, আমাদের দরকার হচ্ছে আমরা এরকম একটা কিছু পাবো, তাই না? তো এই দুইটা যৌগের মধ্যে আমাদের ভিন্নতাটা আসলে কোথায়? এই যৌগ দুইটার মধ্যে হচ্ছে যে এখানে একটা পাই বন্ধন ভেঙেছে, আর এখানে ছিল বাস্তবিক অর্থে এখানে ছিল একটা হাইড্রোজেন আর বাকি এখানে একটা অ্যালকাইল মূলক ছিল, অ্যালকাইল মূলক এখানে আছে, আর এখানে হচ্ছে কিন্তু 3টা হাইড্রোজেন। তার মানে এই যৌগটাতে যা যা আছে তা থেকে যদি আমরা এই যৌগটা বিয়োগ করতে, আমাদের 2টা হাইড্রোজেন এখানে বেশি আছে, বা এখানে বলছে এখানে 2টা হাইড্রোজেন কম আছে। এই যে এখানে যে 2টা হাইড্রোজেন কম আছে, আমরা সেই হাইড্রোজেন দুটো যদি এখানে যদি যোগ করে দিই, ঠিক আছে, তো যেহেতু হাইড্রোজেন নিলাম তাহলে আমাকে নিকেল অথবা প্লাটিনামের মতো যে অবস্থান্তর মৌলগুলো আছে সেগুলো নিতে হবে। 150 থেকে মনে করো যে 200°C তাপমাত্রা এই বিক্রিয়াটা করলেই হবে। তো এই হাইড্রোজেন যখন এখানে হবে তখন হবে কি, এই বিক্রিয়াটাতে একটা সমস্যা হয় কি, যে আগে হাইড্রোজেন যুক্ত হবে ঠিক আছে, কিন্তু এই বিক্রিয়াটাকে এখানে থামানো মুশকিল হয়ে যাবে। এই বিক্রিয়াটা ফাইনালি অ্যালকেন পর্যন্ত চলে যাবে। এই বিক্রিয়াটা ফাইনালি এরকম হবে যে এই বিক্রিয়াটা আমাদের একদম অ্যালকেন পর্যন্ত চলে যাবে, কিন্তু আমরা তো অ্যালকেন পেতে চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই অ্যালকাইন থেকে, এটা হচ্ছে অ্যালকাইন। তো আমরা যদি এখন এই বিক্রিয়া এখন মাস প্রসেস এখন থামাই দিতে চাই, তাহলে আমাদের এই জায়গাটাতে একটা চেঞ্জ করতে হবে, এটা এখানে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা যদি অ্যালকাইন থেকে যদি অ্যালকিন তৈরি করতে চাই তাহলে মাঝখানে আমাদেরকে এই জায়গাটাতে একটা খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে একটু পরে বলতেছি, শুধু এটুকু বলি, তুমি যদি এই অ্যালকাইন থেকে যদি অ্যালকিন পেতে চাও আর হাইড্রোজেন সংযোগ দিয়ে যদি নিকেল অথবা প্লাটিনাম যদি ব্যবহার করো 150 থেকে 200°C তাপমাত্রায়, তাহলে তুমি কখনোই এই অ্যালকিন পাবে না, তোমাকে ফাইনালি অ্যালকেন রেডি করে দিবে। ঠিক আছে, কারণ যে পাত্রে তুমি অ্যাসিটিলিন বা তোমার অ্যালকাইনের সাথে তুমি যখন হাইড্রোজেন সংযোগ দিবা, দিয়ে তুমি যত এই পাশে মনে করো যে ইয়া করো না কেন, আকুতি মিনতি করো না কেন, ওই হাইড্রোজেন কেবল একটা পাই বন্ধন ভাঙবে আর একটা না ভেঙে শুধু তোমার এইরকম দ্বিবন্ধন একটা যৌগ গঠন করবে, এমনটা কখনোই হবে না। এখানে যে 2টা পাই বন্ধন আছে দুইটাই ভেঙে গিয়ে কিন্তু ফাইনালি অ্যালকেন তৈরি করবে। তাহলে এইখানে এখন আটকাই দেওয়ার উপায়টা কি? এইখানে আটকাই দেওয়ার উপায়টা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এরকম, এইখানে আটকাই দিতে চাইলে তোমাকে নিকেল অথবা প্লাটিনাম ব্যবহার করা যাবে না, তোমাকে ব্যবহার করতে হবে প্যালাডিয়াম। শুধু প্যালাডিয়াম ব্যবহার করলে হবে না, প্যালাডিয়ামের পাশাপাশি এখানে বেরিয়াম সালফেট ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, তখন আর এই বিক্রিয়াটা পরবর্তী স্টেপে যাবে না, এই বিক্রিয়াটা তখন এইখানেই থেমে যাবে, অর্থাৎ RCH ডবল বন্ড সি, এখানে H এখানে H এরকমটা হবে। তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি এই রাস্তায় যেতে হবে, আমাদের এই রাস্তায় যাওয়া যাবে না। এটা একটু সাবধানতার জন্য তোমাদেরকে এই বিষয়টা একটু মনে করে দিলাম। তো একটা বিষয় মাথায় রেখো যে এই যে এখানে যে 3টা বিক্রিয়া আছে, যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আমরা যদি অ্যালকাইন থেকে অ্যালকিনে মানে মাঝখানে যদি আসতে চাই, তাহলে আমাদেরকে এই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ব্যবহার করতে হবে। এখানে বেরিয়াম সালফেট মূলত প্রভাবক বিষ হিসেবে কাজ করবে, এটা প্রভাবক বিষ হিসেবে কাজ করবে, এর কাজ হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করা, আর প্যালাডিয়ামটাই হচ্ছে মূলত প্রভাবক।
কারণ ধাতু না থাকলে এই বিক্রিয়া হাইড্রোজেন আণবিক অবস্থা থেকে পারমাণবিক অবস্থায় যাবে না। তো যাই হোক, আমরা এখন আমাদের আর একটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া। এই যে আমরা যে এখানে যে বিক্রিয়াটা ছিল অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে এটা হলো, এখানে খুবই ভিজিবিজি দেখাচ্ছে কেন, সফটওয়্যারগত কিছু প্রবলেম আছে মনে হচ্ছে। এখানে এরকমটা যে হলো যে CH2 ডবল বন্ড CH2 যে হলো, তো এইখানে কিভাবে এটা হলো এইটা কিন্তু আমরা এখন দেখতে পারবো। অ্যালকেনকে আমরা অ্যালকাইল হ্যালাইডে পরিণত করেছিলাম, তারপর অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা করেছিলাম। তো এইটা হচ্ছে এরকম, অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যালকিন তৈরি করা যায়। সেটা কি রকম, সেটা হচ্ছে যে মনে করা যাক একটা অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এরকম যে CH2 এখানে আমি একটা হ্যালোজেনকে দেখাচ্ছি, আর এখানে মনে করা যায় একটা হাইড্রোজেনকে একটা খুলে দেখালাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে CH3 CH2Cl, মানে হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। তো এই যে ইথাইল ক্লোরাইডটা যে আছে, একে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড AlC, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে এইভাবে বিক্রিয়াটা হবে। একটা বিষয় খেয়াল করে দেখো, এই কোশ্চেনটা তোমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে আমি যদি বলি এখানে বিক্রি হবে কোন জায়গায়, তোমার নিশ্চয়ই বলো যে বিক্রি হবে এই জায়গায়। কেন এই জায়গায় বিক্রি হবে, কারণ এইখানে তো কার্যকরীমূলক। তাহলে বিক্রি হবে কোনখানে, কার্যকরীমূলক যেখানে। তো এইখানে যদি বিক্রি হয় তাহলে কার্বন হ্যালোজেনের মধ্যে বন্ধন ইলেকট্রন কে নিবে, নিশ্চয়ই হ্যালোজেন নেবে। তাহলে এইটা ইলেকট্রন নিলে এইটা হবে মাইনাস আর এইটা হবে প্লাস। এখন কথা হচ্ছে এই কার্বন যখন প্লাস হবে তখন সে কিন্তু তার বন্ধন ইলেকট্রন আর নেবে না, সে পার্শ্ববর্তী কার্বন থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। তো এই কার্বন তখন কি করবে, ইলেকট্রন ম্যানেজ করে দেবে। ম্যানেজ করবে কোথায় থেকে, তার চেয়ে কম ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে হাইড্রোজেনের, হাইড্রোজেন কাছে ইলেকট্রন টেনে নেবে, নিলে এইটা হবে মাইনাস আর এইটা হবে প্লাস। এইরকম ক্ষেত্রে কি হচ্ছে, এই পার্টটা এখানে দেখে মনে হচ্ছে যে এইটুকু অংশ যুক্ত হয়, যদিও প্রকৃত ঘটনা এটা না, এখানে আর একটা ঘটনা ঘটে। তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি HCl হিসেবে যদি চলে যায়, তাহলে কিন্তু এই H প্লাস, এই কার্বন প্লাস আর কার্বন মাইনাস মিলে কিন্তু একটা বন্ধন তৈরি হতে পারে। তবে এইখানে অ্যাসিড উৎপন্ন হবে আর এখানে ক্ষার আছে, এরকমটা কখনোই হয় না। সেক্ষেত্রে কি হবে, এই ক্ষারের সাথে এই HCl বিক্রিয়া করতে পারে। তাহলে এখন এই ক্ষারের সাথে HCl যদি বিক্রিয়া করে, তাহলে মূলত যেটা ঘটবে সেটা হচ্ছে এরকম, আগে এইখানে তোমার লবণ আর পানি উৎপন্ন করে, কি লবণ, পটাশিয়াম আর ধাতু অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়, পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হবে, সেই হচ্ছে পটাশিয়াম হ্যালাইড। আর কি হবে, এখানে যে OH থাকলো আর এখানে যে H প্লাস থাকলো, এটা মিলে পানি, লবণ আর পানি উৎপন্ন হইলো। হ্যাঁ, এই অ্যাসিড আর এই ক্ষার মিলে লবণ আর পানি উৎপন্ন হলো। আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে CH2 বন্ড CH2 প্লাস, এইখানে হওয়ার পরও এইবার একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে এইখানে যে এই কার্বনের উপর প্লাস আছে আর এই কার্বনের উপর যে মাইনাস আছে, এরা কিন্তু আর একটা বন্ধন তৈরি করতেছে। এইভাবে কিন্তু অ্যালকিনটা তৈরি হচ্ছে। এখন এখানে একটা হাইড্রোজেনের পরিবর্তে যদি একটা আমরা আর লিখতাম, তাহলে আমরা যে কোনো অ্যালকিন কিন্তু পাইতাম। তো এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। এই অপসারণ বিক্রিয়ার একটা আবার দিক আছে, ঠিক আছে। বিক্রিয়াটির দিক হচ্ছে যে, আমি গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু বিক্রিয়ার দিকের মধ্যে বলে দিব, এটা মাথায় রাখতে হবে। বিক্রিয়ার দিক হচ্ছে যে এইখানে এই যে দ্রাবক বা মাধ্যমটা যে আছে, মাধ্যমটা একটা ফ্যাক্টর। অবশ্য এই বিক্রিয়াটা কিভাবে হলে এর প্রকৃত যে কৌশল আছে সেটা আমরা যখন অ্যালকাইল হ্যালাইডের যখন অপসারণ বিক্রিয়া করব তখন আমরা দেখবো এটা মূলত একটা অপসারণ বিক্রিয়া। কিরকম, কেন অপসারণ বিক্রিয়া, কারণ এখানে কিন্তু দেখো সিগমা বন্ধন মিলে কিন্তু পাই বন্ধন তৈরি হয়েছে। আমরা জৈব বিক্রিয়া যখন বেসিক যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে সংযোজন বিক্রিয়ার বিপরীত ক্রিয়া হচ্ছে কিন্তু অপসারণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার পাই বন্ধন ভেঙে যায়, যেমন এটা সংযোজন বিক্রিয়া এখানে পাই বন্ধন ভাঙলো, আর এইটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, এখানে পাই বন্ধন কিন্তু তৈরি হচ্ছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিক্রিয়াটার দিকটা কি হচ্ছে যে এখানে মাধ্যমটা গুরুত্বপূর্ণ। কিরকম গুরুত্বপূর্ণ, যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, যদি অ্যাকুয়াস মিডিয়ায় হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি হয় অ্যাকুয়াস, AQUOUS, অ্যাকুয়াস, ঠিক আছে, অ্যাকুয়াস মিডিয়ায় যদি হয়, তাহলে আমরা উৎপাদ পাই মূলত অ্যালকোহল, কি বলে সব, অ্যালকোহল। আর যদি এখানে আমাদের এই মাধ্যমটা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা যদি অ্যালকোহলীয় মাধ্যমে যদি নেই, অ্যালকোহলিক,
আমরা যদি মাধ্যমটা যদি অ্যালকোহলিক মাধ্যমে যদি নেই, ঠিক আছে, অ্যালকোহলিক মিডিয়া যদি আমরা নেই তাহলে কিন্তু আমরা আর অ্যালকোহল পাবো না, আমরা পাবো অ্যালকিন। অ্যালকিন তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যখন আমরা বিক্রিয়া করব তখন আমরা মাধ্যমটা স্ট্রিক্টলি মেনটেন করব। আমরা কি তৈরি করতে যাচ্ছি সেটা আমাদের একটা মাথায় রাখতে হবে। তো যদি আমরা অ্যালকোহল তৈরি করতে চাই তাহলে জলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, আর যদি আমরা অ্যালকিন তৈরি করতে চাই তাহলে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। কেন নিতে হয় সেটা আমরা পরে পড়বো, এখন আপাতত পড়ার প্রয়োজন নেই। অ্যালকোহল থেকে প্রভাবকীয় নিরোধন, এই যে এখানে যে ছিল আমরা যে একটা বিক্রিয়া দেখছি এখানে অ্যালকোহল থেকেও কিন্তু তোমার অ্যালকিন তৈরি করছে, তবে প্রভাবকীয় নিরোধন হচ্ছে অ্যালুমিনার উপস্থিতিতে কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু হয়। অ্যালকোহলকে যেমন মনে করা যায় যে CH2 এখানে OH আর এখানে মনে করা যায় যে H নিয়ে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এর উপস্থিতিতে যদি মনে করা যায় যে 300°C তাপমাত্রা যদি আমরা যদি উত্তপ্ত করি তাহলে এখান থেকে এই অংশটা দুইজনে বিদায় নেয়। বিদায় নেওয়ার ফলে কি হয়, বিদায় নেওয়ার ফলে এদের মাঝখানে একটা ডবল বন্ড হয়ে যায়, ঠিক আছে। এটা একটা প্রভাবকীয় নিরোধনের একটা উদাহরণ, খুব একটা ইম্পর্টেন্ট না, মনে না রাখলেও চলবে। এখন এই হচ্ছে অ্যালকোহলের নিরোধন থেকে আমরা অ্যালকিন তৈরি করলাম। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রস্তুতি বা এখান থেকে আমরা অ্যালকিনগুলো পাই। তার মধ্যে এইটা প্রস্তুতি আমাদের পরীক্ষাগার প্রস্তুতিগুলো সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব যে অ্যালকিনের রাসায়নিক ধর্মগুলো কি। তো আমরা যখন সাধারণ আলোচনা যখন করি তখন আমরা বলেছিলাম যে অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা পাই বন্ধনটা সি বন্ধনের চেয়ে দুর্বল হওয়ার কারণে এটা সবসময় ভেঙে যায়, এবং যেহেতু এই কার্যক্রমগুলোকে পাই বন্ধন আছে সুতরাং এখানে দ্রুত বিক্রিয়া হয়। তো দ্রুত বিক্রিয়া কারা কারা দেয়, এগুলো সবগুলোই অ্যাকচুয়ালি দ্রুত বিক্রিয়া দেয়, সবগুলোই দ্রুত বিক্রিয়া। তার মধ্যে থেকে আমরা ওজোন সংযোগ এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা জারক হওয়ার কারণে এটাকে আমরা জারণ বিক্রিয়া হিসেবে চিহ্নিত করছি। আর পলিমারকরণ বিক্রিয়াগুলো হয়তো আমরা এখানে আলোচনা করব না, কারণ আমাদের একটা টপিকে হবে পলিমারকরণ এবং প্লাস্টিসিটি সম্পর্কে, ওখানে আমরা পলিমারকরণ আলোচনা করব। আমাদের এই যে দ্রুত বিক্রিয়াগুলো যে দেবে, দ্রুত বিক্রিয়ার বৈশিষ্ট্য খুব সহজ। আমরা কিন্তু নিশ্চয়ই আমাদের মনে আছে যে যখন আমরা দ্রুত বিক্রিয়া আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধন এর সাথে যদি এবি যদি যুক্ত হয় তাহলে উৎপাদ কি ছিল, পাই বন্ধনটা ভেঙে যায়। পাই বন্ধনটা ভেঙে যায় এবং বিকারকের দুইটা পার্ট দুইটা কার্বনের সাথে যুক্ত হয়, একটা এর সাথে যুক্ত হচ্ছে একটা এর সাথে যুক্ত হলো, এভাবে কিন্তু উৎপাদগুলো তৈরি হয়। অর্থাৎ দ্রুত বিক্রিয়াগুলো বেসিক স্ট্রাকচার এরকম। তো এখানে যে হাইড্রোজেন যে দুইটা আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো, এইটার সাথে বিক্রিয়া করে তাহলে এর দুই হাত ফাঁকা ছিল এখানে থাকলো, ওই ফাঁকা হাতে অন্য কিছু থাকতে পারে, তবে একটাতে এটাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এটাতে আর একটা হাইড্রোজেন যুক্ত হবে, ফলে কিন্তু উৎপাদ হয়ে যাবে। যেহেতু হাইড্রোজেন একটা গ্যাস, বুঝাই যাচ্ছে যে এখানে প্লাটিনাম অথবা নিকেলকে অবশ্যই ব্যবহার করতে হবে 150 থেকে 200°C তাপমাত্রায়, না হলে বিক্রিয়া হবে না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এরপর যদি আমরা হ্যালোজেনের কথা বলি, হ্যালোজেনের ক্ষেত্রে ঘটনাটা একই রকম, শুধু সামান্য একটু ভিন্নতা। ভিন্নতা কোথায়, এখানে হ্যালোজেনটা যুক্ত হবে দুই কার্বনের সাথে, মনে করা যাক এর সাথে একটা হ্যালোজেন যুক্ত হলো, এর সাথে একটা হ্যালোজেন একটা যুক্ত হলো, হয়ে কিন্তু উৎপাদ দিবে। তো এই বিক্রিয়াটার কৌশল আমরা একটু পড়বো, এখানে আমরা আরো একটা সুন্দর একটা জিনিস আছে সেটা একটু পড়বো। অ্যালকাইল হাইড যখন হবে এর দুইটা পার্ট, এইচ হচ্ছে প্লাস আর এক্স হচ্ছে মাইনাস, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যেটা হবে যে আমাদের এরকম ছিল পাই বন্ধনটা ভেঙে গেল, একটার সাথে এইচ যুক্ত হবে আর একটার সাথে আমাদের এক্স যুক্ত হবে, এভাবে উৎপাদগুলো তৈরি হবে। সালফিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, হ্যাঁ, এই যে দ্বিবন্ধনযুক্ত সালফিক অ্যাসিডের সাথে যদি আমাদের এখন হাইড্রোজেন একটাতে যুক্ত হবে আর একটাতে অক্সিজেনের মাধ্যমে SO3H, এই বন্ধনটা আবার এর চিন্তা করলে হবে না, এইটা চিন্তা করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কার্বনের এই বন্ধনটা। তারপরে কি হবে জানো, যে এখান থেকে যদি আমরা আবার যদি পানি দিয়ে দেই এইখানে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইরকম একটা জিনিস ফিরে পাবো, জিনিসটা দেখে তোমাদের পরিচিত মনে হবে, সেটা হচ্ছে এখানে একটা ওয়েস পাবো আর এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে পুনরায়। তার মানে হচ্ছে আমরা যখন অ্যালকিন যখন তৈরি করলাম তখন কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করেছিল, তারপর সেখান থেকে তাপমাত্রা বাড়ানোর ফলে আমাদের অ্যালকিন পাওয়া গিয়েছিল।
তার মানে এবারকার প্রসেসটা উল্টা। এবার অ্যালকিনের সাথে আগে সালফিক অ্যাসিড যোগ করলে এই সালফিক অ্যাসিড ভেঙে যাবে। সালফিক অ্যাসিড ভেঙে গেলে একটা হবে H+ আর SO4H, এইটা হচ্ছে একটা মাইনাস। তো এটাকে এইভাবে না লিখে যদি লিখলাম যেহেতু, তাহলে এইটাকে আমরা একটা SO4, এটাকে একটা মাইনাস লিখতে পারি। এই মাইনাসটা যুক্ত হবে মূলত কার্বন প্লাসটার সাথে করে একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে। তারপর একে আদ্র বিশ্লেষণ করলে এখান থেকে যে আমরা H+ এবং OH- পাবো, পানি ভাঙলে কি হবে, H+ এবং OH- হবে না? তার মধ্যে থেকে এই OH- এর সাথে যুক্ত হবে, কারণ এখানে যখন ইলেকট্রন চলে যাবে তখন এটা মাইনাস হবে, এই কার্বনটা প্লাস হবে। আমি এটা ডিটেলস আলোচনা করব। তখন কি হবে, এই প্লাসের সাথে OH- যুক্ত হয়ে কিন্তু অ্যালকোহল তৈরি করবে। তার মানে হচ্ছে যে এর উল্টো প্রসেসটা আমরা অ্যালকোহলও তৈরি করতে পারি অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি বিক্রিয়া। এই বিক্রিয়াটা আর একটা কথা বলি, এইখানে যদি আমরা হ্যালোজেন ব্যবহার না করে, এখানে ক্লোরিন যদি ব্যবহার না করে, এখানে যদি আমরা যদি ব্রোমিন যদি ব্যবহার করতাম, তাহলে কি হতো? নিশ্চয়ই তোমাদের বিষয়টা জানা আছে। এই পাই বন্ধনটা ভেঙে যেত, তাই না? পাই বন্ধনটা ভেঙে যেত, এরকম হতো। আর যেটা হতো সেটা হচ্ছে যে ব্রোমিনের লাল বর্ণ, এখানে একটা ব্রোমিন একটা যুক্ত হতো, আর এইখানে একটা ব্রোমিন একটা যুক্ত হতো। তাহলে এই যে এখানে যে ব্রোমিনটার যে লাল বর্ণ থাকে, ব্রোমিন দ্রবণ নিষ্ক্রিয় দ্রাবকে, যেমন কার্বন টেট্রাক্লোরাইডের মতো নিষ্ক্রিয় দ্রাবকে যখন আমরা ব্রোমিনটার লাল বর্ণ দূর হলে আমরা বুঝি যে ওইখানে একটা পাই বন্ধন ছিল। এই বিক্রিয়ার সাহায্যে জৈব যৌগের যে পাই বন্ধন আছে বা জৈব যৌগের অসম্পৃক্ততা কিন্তু পরীক্ষা করা যায়। তো আমরা এগুলো আরো ডিটেলস আলোচনা করব। আজকে আমাদের আলোচনাগুলো মূলত দ্রুত বিক্রিয়ার উপরে, এই টিউটোরিয়ালের মধ্যে আমরা দ্রুত বিক্রিয়ার মধ্যে আলোচনাগুলো সীমাবদ্ধতা রাখবো। আর এরপরে আলাদা করে আমরা জারণ বিক্রিয়া, কারণ ওজন সংযোগ বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, এটার জন্য আমরা আলাদা একটা টিউটোরিয়াল একটা তৈরি করব। তো আমরা একটু দ্রুত বিক্রিয়াগুলো একটু দেখি কি অবস্থা। অ্যালকিনের দ্রুত বিক্রিয়ার ধর্ম যেমনটা খেয়াল করে দেখো, দ্রুত বিক্রিয়া কিভাবে হয় সেটা তো আমরা তার একটা বেসিক একটা দেখলাম। এখানে এখানে এক নজরে দেখেছি যে হাইড্রোজেন কিভাবে সংযোগ হচ্ছে, হ্যালোজেন কিভাবে সংযোগ হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড কিভাবে সংযোগ হচ্ছে, বা সালফিক অ্যাসিড কিভাবে সংযোগ হচ্ছে, সেটাও আমরা দেখেছি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এমন মনে করা যায় যে এটা একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে ব্রোমিন নেওয়া আছে, কার্বন টেট্রাগুলো উপস্থিতে ব্রোমিন নেওয়া আছে। তো ব্রোমিন সাধারণত লাল বর্ণের হয়, দ্রবণটা লাল বর্ণের হয়। এই দ্রবণের মধ্যে যদি এখন আমরা একটা গ্যাস দিলাম, সে এক্স নামে একটা গ্যাস দিলাম, এটা একটা গ্যাস দেওয়া হলো। এই গ্যাস দেওয়ার পর যদি দেখা যায় যে আমাদের এই টেস্ট টিউবটা এইরকম হয়ে গেছে, যে এই টেস্ট টিউবে যে দ্রবণটা ছিল এই দ্রবণটা এখন স্বচ্ছ বর্ণহীন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে গ্যাসটা যাচ্ছে, এই গ্যাসটাতে পাই বন্ধন ছিল। কি বন্ধন ছিল? পাই বন্ধন ছিল, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ছিল, অর্থাৎ পাই বন্ধন ছিল। তার মানে হচ্ছে পাই বন্ধন শনাক্তকরণ করার ক্ষেত্রে আমরা এই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা করতে পারি। ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা করতে পারি। ব্রোমিন দ্রবণ পরীক্ষা যখন করবো তখন স্বাভাবিকভাবে আমাদের এরকম একটা ঘটনা ঘটবে যে এখানে পাই বন্ধনটা ভেঙে গিয়ে দুইটা হাত ফাঁকা হয়ে যাবে, দুইটা হাত ফাঁকা হবে, আর এই ফাঁকা হাত দুইটাতে দুইটা ব্রোমিন দুইটার সাথে যুক্ত হবে। ব্রোমিন আণবিক অবস্থায় থাকলে তার ইলেকট্রন যেভাবে ধাপান্তরিত হয় সেটা লাল বর্ণ ধারণ করে, এরা যখন পারমাণবিক অবস্থায় চলে যায় তখন তাদের আর এই ইলেকট্রন ধাপান্তরটা হয় না, ফলে বর্ণটা লাল থেকে বর্ণহীন হয়ে যায়। সেটা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে তোমাদের পরিমাণগত রসায়নের শেষের দিকে যখন তোমার অ্যাটমিক স্পেকট্রোস্কোপি সম্পর্কে কিছু পড়া আছে, সেখানে আছে। তো যাই হোক, ওগুলো আমাদের মাথায় নেওয়ার প্রয়োজন নাই, আমরা এইটা একটু দেখি। তাহলে এখানে জাস্ট পাই বন্ধন ভেঙেছে, ব্রোমিন দুই কার্বনের সাথে যুক্ত হয়ে এভাবে 1,2 ডাইব্রোমো একটা যৌগ গঠন করলো। এই বিক্রিয়াটার কৌশলটা একটা জানতে হবে। তো আমি কিন্তু এর আগে টিউটোরিয়ালটাতে কিন্তু একটা কৌশল দেখিয়েছিলাম যে মিথেন কিভাবে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তোমার উৎপাদগুলো দেয়। তো এই বিক্রিয়াটার কৌশল হচ্ছে যে এখানে যে তোমার এই মনে করা যাক যে কার্বন কার্বন দ্বিবন্ধন যে আছে, এই দ্বিবন্ধনের মধ্যে তো একটা পাই বন্ধন আছে, তাই না? এই এটার সাথে যখন আমরা ব্রোমিন যখন নিব, তো একটা বিষয় হচ্ছে যে ব্রোমিন যখন এই অবস্থায় থাকে তখন এটা কিন্তু তোমার সব দিকে চার্জ কিন্তু সমান থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন এই ব্রোমিনটা যখন এইদিকে যখন আসতে থাকে, কোন দিকে, এই ব্রোমিনটা যখন এইদিকে যখন গতিশীল হয়, বন্ধন গঠন করার জন্য এইদিকে যখন গতিশীল হতে থাকে, হ্যাঁ, তখন এই পাই ইলেকট্রনের ধাক্কার কারণে এই বন্ধন মধ্যস্থ যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো দূরবর্তী ব্রোমিনে চলে যায়, মানে এইখানে ব্রোমিন অবস্থায় চলে যায়, আর এই ব্রোমিনটা হয়ে যায় প্লাস অবস্থা প্রাপ্ত হয়ে যায়। তার মানে ব্রোমিন যখন এই অপোলার যে ব্রোমিনটা ছিল, যার পোলারিটি নাই,
কারণ দুইটাই ব্রোমিন, তো এখানে পার্থক্য শূন্য, তাই পোলারিটি থাকবে না। এই ব্রোমিনটা যখন এখানে পাই বন্ধনের কাছে আসে, তখন এই পাই বন্ধনের ইলেকট্রনের সাথে বিকর্ষণজনিত কারণে ব্রোমিনের দূরবর্তী প্রান্তে ঋণাত্মক এবং নিকটবর্তী প্রান্তে ধনাত্মক অবস্থার সৃষ্টি হয়। ফলে হয় কি, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, দুইটা ঘটনায় স্বীকৃত। তার মধ্যে একটা ঘটনা যদি বলি, একটা এরকম একটা ঘটনা হতে পারে, সেটা হচ্ছে এই কার্বন কার্বন বন্ধনের পাশাপাশি ব্রোমিন তাদের সাথে একটা বন্ধন একটা গঠন করে, কার্বন 4 হাত, এখানে একটা ধনাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে। এইটাকে হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন। হ্যাঁ, ব্রোমোনিয়াম, কারণ ধনাত্মক চার্জ অবস্থায় আছে, তো ব্রোমিন যুক্ত অবস্থায় আছে ব্রোমিয়াম। আর একটা ঘটনা ঘটতে পারে এরকম, যে ওরকমটা না হয়ে এরকম হতে পারে, এইটার সাথে ব্রোমিনটা যুক্ত হয়ে যেতে পারে। এইটার সাথে যখন ব্রোমিন হবে, যে কার্বনটার সাথে ব্রোমিন যুক্ত হবে, মনে করা যাক যে এইখানে ইলেকট্রন গেল, এই কার্বনটা মাইনাস হলো, এই কার্বনটার সাথে যদি এই প্লাস ব্রোমিনটা যুক্ত হয়, তখন এই কার্বন কিন্তু প্লাস হবে। তখন এই কার্বনটা একটা প্লাস অবস্থায় পড়ে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন। এটা হচ্ছে কার্বনিয়াম আয়ন, উভয় পথে স্বীকৃত কার্বনিয়াম আয়ন। তো যাই হোক, এরপরে যখন ফাইনালি আর কোনো যখন ব্রোমিন যখন এখানে যুক্ত হয়, এটাই হোক অথবা এটাই হোক, এই দুইটার মধ্যে যখন আর একটা যে এরকম যে বিআর মাইনাস যে আছে, এইটা যখন যুক্ত হয়, এখানে একটু দেখো, খুব বেশি জটিল লাগলে তোমরা কৌশলটা স্কিপ করতে পারো, তবে কৌশল খুব বেশি জটিল না। পাই বন্ধনের নিকটবর্তী যখন ব্রোমিন হয়, তখন ব্রোমিন দূরবর্তী প্রান্তটা মাইনাস আর নিকটবর্তী প্রান্তটা প্লাস হয়। এই প্লাসটা যখন কার্বনের সাথে যখন যুক্ত হয়, তখন এইরকম একটা প্লাস পরিবেশ সৃষ্টি হয়, অথবা এইরকম এই যে কার্বনের সাথে ব্রোমিন যুক্ত হয়, তার অপর কার্বনটা প্লাস অবস্থা প্রাপ্ত হয়। এরপর ব্রোমিন মাইনাস যখন হয়, তখন এই ব্রোমিন মাইনাস এই কার্বনের সাথে যুক্ত হবে। ফলে কেমন হচ্ছে, এই যৌগটা তখন তাহলে এরকম হচ্ছে, এখানে একটা কার্বন ছিল, এখানে একটা আগে থেকে বন্ধন তো ছিলই, এর সাথে একটা ব্রোমিন একটা এইভাবে একটা বন্ধন অবস্থায় ছিল, আর এই ব্রোমিন মাইনাসটা এই প্লাসটার সাথে যুক্ত হচ্ছে। এখানে তখন তাহলে কি হচ্ছে না, এখানে এই হাতটা তো আর হচ্ছে না, হ্যাঁ, ও হাতটা হওয়ারও কোনো চান্স নাই। তাহলে এখানে এর সাথে এরপরে কিন্তু ব্রোমিন যুক্ত হচ্ছে। তো এইটাই কিন্তু হয়েছিল যে এই ব্রোমিনটা যুক্ত হয়েছে, অথবা ওর সাথে যুক্ত হলেও কিন্তু ঠিক এইরকমই একটা যৌগ পাওয়া যায়। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তা এই হচ্ছে মোটামুটি অ্যালকিনে ব্রোমিন সংযোগের কৌশল। আর হাইড্রোজেন সংযোগের কৌশল পড়ার প্রয়োজন নাই। এইখানে দ্রুত বিক্রিয়ার মধ্যে আমরা এই বিক্রিয়াগুলো একটু যোগ একটু দেখি। একটা বিষয় লক্ষ্য করছো নিশ্চয়ই, একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে হাইড্রোজেন একটা কিন্তু প্রতিসম বিকারক ছিল, কারণ হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি, তাহলে এই রেখা বরাবর কিন্তু এই পাশে যা পাবো এই পাশে তাই পাবো। বা একটা ক্লোরিন বা একটা ব্রোমিনকে যদি আমরা যদি ভাঙি, তাহলে আমরা এই বরাবর ভাঙলে এই পাশে ক্লোরিন পাবো, এই পাশে কিন্তু ক্লোরিন পাবো, ঠিক আছে। কিন্তু আমরা যদি আর একটা বিষয় যদি খেয়াল করি, তাহলে দেখবো যে আমাদের এই জায়গায়, এটা একটু ভিন্ন করে দিই, না হলে আবার যখন একা একা যখন দেখবা তখন আবার কঠিন মনে হতে পারে। এইটা আমাদের এইরকম করে একটু ডট ডট করে দিই, অথবা এখানে একটা ডট ডট করে দিই, দিলে কিন্তু দুই পাশে আমরা সমান পাচ্ছি। কিন্তু যখন এই যে হাইড্রোজেন হ্যালাইড বা সালফিউরিক যখন হয়, তখন কিন্তু এরা কিন্তু প্রতিসম ছিল না। কেমন করে ছিল না, যেমন আমরা যদি সালফিউরিকের কথা বলি, তাহলে একটা এস প্লাস পাইছি, একটাতে আবার বাইসালফেট পাইছি। বা যদি আমরা হাইড্রোজেন হ্যালাইডের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা যদি এই দাগ বরাবর যদি ভাঙি এদেরকে, তাহলে দেখা যাচ্ছে এক পাশে আমরা হাইড্রোজেন পাচ্ছি, হ্যাঁ, এক পাশে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, আর এক পাশে আবার হ্যালোজেন পাওয়া যাচ্ছে। তার মানে এগুলো হচ্ছে অপ্রতিসম। এরা হচ্ছে কি, অপ্রতিসম বিকারক ছিল, বিকারক, বিকারক। আর এরা কিন্তু ছিল কিন্তু প্রতিসম, এরা ছিল প্রতিসম, প্রতিসম। তো এইখানে একটা ঘটনা ঘটে, ঘটনাটা হচ্ছে যে যখন আমরা কিছু বিক্রিয়া কিছু দেখতে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। যেমন মনে করা যাক আমরা লিখলাম যে CH2 ডবল বন্ড CH2 প্লাস হচ্ছে সে হাইড্রোজেন, তখন আমরা পাচ্ছি CH3, পাই বন্ধনটা চলে গেল, CH3 এটা পাচ্ছি। আচ্ছা, আবার যখন এরকম একটা যৌগ হচ্ছে যে CH3 CH ডবল বন্ড CH2 বিক্রিয়া হবে কোনখানে, কার্যকরী মূলক যেখানে, তো কার্যকরী মূলকটা হচ্ছে পাই বন্ধন এখানে। আচ্ছা, এর সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোগ দেই, এটাতে যা যা থাকে তা কিন্তু থাকবে, প্লাটিনাম বা নিকেল। যদি কখনো না লিখি, মনে করবো যে ওখানে আছে, সে 200°C তাপমাত্রা একটা লিখলাম, এখানে প্লাটিনাম অথবা নিকেলকে নিতে হবে, নিয়ে 200°C তাপমাত্রা উত্তপ্ত করতে হবে। করলে কি হবে, এখানে উৎপন্ন হবে CH3CH2CH3 এরকম উৎপন্ন হচ্ছে।
কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3 নম্বর বিক্রিয়া। একটা বিষয় খেয়াল করে দেখো, যদি CH3CH, হ্যাঁ, ডবল বন্ড CH2 প্লাস হচ্ছে HBr যদি হয়, তাহলে এইবার একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যে উৎপাদগুলো পাবো, উৎপাদগুলো আমাদের কেমন হয়। একটা হচ্ছে এরকম যে CH3CH, মনে করা যাক যে এখানে CH2 এরকম ছিল, তো একটার সাথে সে তোমার হাইড্রোজেন যুক্ত হচ্ছে আর একটার সাথে ব্রোমিন যুক্ত হচ্ছে, অথবা আর একটা কিছু মনে হতে পারতো এরকম যে CH3CH, এখানে এইটার সাথে এবার ব্রোমিন এবং এইটার সাথে হাইড্রোজেন যুক্ত হতে পারতো। এখন এই যে এখানে যে 1, 2, 3টে যে কার্বন আছে, এই 3টে কার্বনের মধ্যে আমাদের প্রথম যৌগটাতে ব্রোমিনটা যুক্ত হয়েছিল 1 নাম্বার কার্বনের সাথে, পরের যৌগটাতে দেখা যাচ্ছে ব্রোমিনটা যুক্ত হয়েছে 2 নাম্বার কার্বনের সাথে। তাহলে এখানে কিন্তু HBr এর কিন্তু দুইটা জায়গায় কিন্তু সংযোগ হওয়ার সুযোগ ছিল। অবশ্য এ কথা ঠিক, আমরা যদি এরকম করতাম যে CH2 ডবল বন্ড CH2 এর সাথে যদি আমরা যদি HBr দিতাম, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এটা হচ্ছে 4 নম্বর বিক্রিয়া, যে উৎপন্ন হতো যে CH3CH2Br উৎপন্ন হতো। ঠিক আছে, এখানে যখন আমরা দেখছি তখন আমরা যে এখানে এটা প্রতিসম হওয়ার কারণে, অপ্রতিসম বিকারক হওয়া সত্ত্বেও এখানে কিন্তু একটাই উৎপাদ পাওয়া যাচ্ছে। যেমনটা এটা প্রতিসম উৎপাদ পাওয়া যাচ্ছে একটা, এখানে এটা অপ্রতিসম, এটা প্রতিসম উৎপাদ পাওয়া যাচ্ছে একটা। কিন্তু যখন একটা অপ্রতিসম বিকারকের সাথে যখন অপ্রতিসম অ্যালকিন যখন বিক্রিয়া করছে, তখন উৎপাদ পাওয়া যাচ্ছে কিন্তু দুইটা। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই বিক্রিয়ক কিংবা বিকারকের মধ্যে থেকে যে কোনো একটা যদি প্রতিসম হয়, তাহলে আমরা কিন্তু একটা উৎপাদ পাই। কিন্তু বিক্রিয়ক এবং বিকারক উভয় যদি অপ্রতিসম হয়, তাহলে কিন্তু আমরা একাধিক উৎপাদ পাচ্ছি। এবং এই একাধিক উৎপাদের ক্ষেত্রে কোনটা প্রধান উৎপাদ, সেটা আমরা যদি বুঝতে চাই, তাহলে আমরা একটা নীতি জানতে হবে। সেটা আমরা পরের পাতায় দেখবো, মার্কোনিগের নীতি নামে পরিচিত। আমরা এখানে আর একটা বিক্রিয়া দেখি, যেমনটা মনে করা যায় যে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া হয়, যেমনটা এখানে একটু বলা হয়েছিল, তোমরা এখানে একটু দেখো, এখানে যেমনটা বলা হয়েছিল যে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হলে কি রকম হবে। তো মনে করা যাক যে একটা বিক্রিয়া এরকম যে CH3CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে 5 নম্বর বিক্রিয়া। এইটার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলো, এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এতটা খুলে লেখার প্রয়োজন নাই, খুলে লিখলাম, একটা উদ্দেশ্য আছে। তো সেটা হচ্ছে যে এই যে আমরা যদি দেখি যে সালফিউরিক অ্যাসিড কিন্তু হচ্ছে একটা অপ্রতিসম, বা আমরা এখান থেকে মূলত যেভাবে ভাঙবে, সে ভাঙার প্রক্রিয়া থেকে আমরা বলতে পারি এটা একটা অপ্রতিসম। সেটা কিরকম ভাঙবে, মূলত হয় এই জায়গায় ভাঙবে অথবা এই জায়গায় ভাঙবে। তো এখানে ভাঙুক অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, বা এখানকার অক্সিজেন হাইড্রোজেন বন্ধন হোক, একই কিন্তু হচ্ছে। ফলে হচ্ছে কি আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা একটা হাইড্রোজেন পাচ্ছি, আর একটা বড় এই জিনিসটা আছে, এটাকে আমরা বাইসালফেট বলতেছি, এইটা পাচ্ছি। এটা কিন্তু একটা অপ্রতিসম বিকারক এবং এটাও একটা অপ্রতিসম কিন্তু বিক্রিয়ক। ফলে এখানে কিন্তু একটু হিসেব নিকেশ করে যুক্ত হবে। সেটা কিরকম, যেমনটা মনে করা যাক যে আমি যদি একটু দুইটা দিক করে লিখি, এটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে এইদিকে লিখছি। প্রথমটা এরকম হতে পারে যে CH3, হ্যাঁ, তারপর হচ্ছে CH, এখানে একটা সিঙ্গেল বন্ড থাকবে, এখানে CH3 হতে পারে, আর তখন এখানে OSO3H এরকম হবে। অথবা আর একটা ইয়ে হতে পারে, এরকম উৎপাদ হতে পারে, সেটা হচ্ছে এখানে CH3CH CH2, এইখানে যুক্ত হতে পারে OSO3H এবং এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারে। এরপর যখন আমরা এদেরকে যখন আমরা পানি যখন আমরা যোগ করব, যখন এদের সাথে যখন পানি যোগ দিয়ে দেব, পানি যোগ দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যথারীতি এই যৌগটা থেকে এখানে একটা ওএস যুক্ত পাবো। মানে আমরা এই ক্ষেত্রে যৌগটা পাবো এরকম। আমি একটু পানিটাকে একটু এভাবে একটু যোগ করে দেখাই, জায়গা একটু সংকট হচ্ছে। আমরা যদি এখন এই যৌগটার মধ্যে যদি এখন যদি পানি দেই, H2O দেই, তাহলে উৎপাদটা হচ্ছে আমাদের CH3CH, এখানে OH এবং হচ্ছে CH3। কিন্তু এইখানে যদি আমরা যদি পানি যোগ করি এই যৌগের ক্ষেত্রে, তাহলে এরকম হচ্ছে যে CH3
CH2CH2OH। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা তোমার প্রোপান 2 অল, এটা হচ্ছে প্রোপান 1 অল, দুইটা ভিন্ন উৎপাদ। তবে এখানে আমাদের প্রধান উৎপাদ কোনটা? প্রধান উৎপাদ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের এই যৌগটা হচ্ছে বেশিরভাগ 90%, আর এইটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু 10%, এরকম একটা বিষয়টা। তো এই বিক্রিয়াটা থেকে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাথে অপ্রতিসম বিকারক যুক্ত হবে এবং দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগটাও যদি অপ্রতিসম হয়ে থাকে, তাহলে এই অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি হবে সেটা কিন্তু নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। নিয়মটা হচ্ছে মার্কভ-নিকোভের নিয়ম। আমরা একটু মার্কভ-নিকোভের নিয়মটা একটু দেখি। বিজ্ঞানী মার্কভ-নিকোভ বলতেছে যে যখন কোনো অপ্রতিসম অ্যালকিনের সাথে অথবা অ্যালকাইনের সাথে অপ্রতিসম বিকারকের যখন বিক্রিয়া হবে, তখন বিকারকের ধনাত্মক অংশ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত কার্বন দুইটার মধ্যে সেই কার্বনটার সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে। তাহলে ধনাত্মক অংশ যুক্ত হবে কোন অংশের সাথে? বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে। আমরা একটু উদাহরণ সহকারে দেখি। আমরা যেমনটা এইখানে এই বিক্রিয়া যদি একটু খেয়াল করি, এটাকে আমরা একটু আলাদা কালি করে রাখছি। এই বিক্রিয়া যদি আমরা দেখি তাহলে এখানে দেখবো যে এখানে বিক্রিয়ক এবং বিকারক উভয়ই কিন্তু হচ্ছে তোমার অপ্রতিসম। তো এই ক্ষেত্রে কি হয়েছিল, এইটা আমি একটু ওই পাশে একটু লিখি। এটার ক্ষেত্রে যেমনটা হলো যে CH3CH ডবল বন্ড CH2 এর সাথে যদি যুক্ত হয় HBr, তাহলে আমাদের প্রধান উৎপাদ হবে কোনটা? CH3CH2। পাই বন্ধনটা ভেঙে যাবে। আর এই যে আমি যদি বলি 1 2 3, 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন বেশি আছে, সুতরাং এই 1 নাম্বার কার্বনের সাথে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ H+ যদি যুক্ত হয় তাহলে ওইটা হবে প্রধান উৎপাদ। তার মানে এইখানে যদি হাইড্রোজেনটা যুক্ত হয় তাহলে এইটা হবে প্রধান উৎপাদ, ঠিক আছে। আর যদি এভাবে যদি যুক্ত হয় যে প্লাস CH3CH CH2Br, আর এখানে একটা হাইড্রোজেন যদি যুক্ত হয়, বা বিআরটাকে একটু আলাদা করে একটু এখানে একটু লিখি, বিআরটাকে এইভাবে একটু বিআর দিলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রধান উৎপাদ 90%, আর এইটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট, এটা হচ্ছে 10%। তো এখন কথা হচ্ছে যে কেন এমনটা হলো? এমনটা হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এই বিক্রিয়ার কৌশলটা সম্পর্কে জানতে হবে। তো বিক্রিয়ার কৌশলটা কি? বিক্রিয়ার কৌশলটা হচ্ছে এই যে অপ্রতিসম অ্যালকিনটা যে আছে, আমি আবার একটু লিখতেছি যে CH3CH ডবল বন্ড CH2। এখানে বোঝানোর খাতিরে কার্বন দুটোকে নাম্বারিং করছি 1 2 এবং হচ্ছে 3। এখন এর সাথে যখন বিকারকের ধনাত্মক অংশ যখন যুক্ত হতে চায়, অর্থাৎ H+ যখন যুক্ত হয়, তখন একটা বিষয় খেয়াল করে রাখার মতো, সেটা হচ্ছে যে এখানে যে এই কার্বন মধ্যস্থ যে দুইটা বন্ধন আছে তার মধ্যে একটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন, এটা আমরা জানি। তো পাই বন্ধন ইলেকট্রনটা কিন্তু দুই ভাবে কিন্তু যেতে পারে। মনে করা যায় যে এই পাই ইলেকট্রনটা এই কার্বনে 1 নম্বর কার্বনে যেতে পারে, অথবা পাই ইলেকট্রনটা কিন্তু আমাদের 2 নম্বর কার্বনে যেতে পারে। তো পাই ইলেকট্রনটা যদি 1 নম্বর কার্বনে যায় সেক্ষেত্রে 1 নম্বর কার্বনটা হবে মাইনাস আর 2 নম্বর কার্বনটা হবে প্লাস। এটা হচ্ছে প্রথম উপায়ে। তার মানে হচ্ছে এখানে আমাদের এখন দুইটা রাস্তা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, দুইটা রাস্তার সৃষ্টি হচ্ছে। তো 1 নম্বর পথে, 1 নম্বর পথ কোনটা? এইটা। যখন কি হয়, যখন 1 নম্বর কার্বনটা ইলেকট্রন গ্রহণ করে, পাই ইলেকট্রনগুলো গ্রহণ করে, বা 1 নম্বর কার্বন দিয়ে পাই ইলেকট্রনগুলো যখন সরে যায়, তখন 1 নম্বর কার্বনটা হয় মাইনাস আর 2 নম্বর কার্বনটা হয় প্লাস। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের এই ধনাত্মক চার্জযুক্ত প্লাসটা কিন্তু যুক্ত হবে এখানে যে 1 নম্বর যে কার্বনটা আছে তার সাথে যুক্ত হবে। হলে কি হচ্ছে? হলে এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যে CH3, তারপর হচ্ছে CH, এখানে বন্ধনটা ভেঙে যাচ্ছে আর হয়ে CH3 হচ্ছে, আর এই কার্বনটা কিন্তু হয়ে যাচ্ছে তখন প্লাস। কেন প্লাস হচ্ছে? কারণ 1 নম্বর এবং 2 নম্বর ইলেকট্রন গুলো 1 নম্বর দিয়ে সরে গেছে, সেই 1 নম্বরের সাথে H+টা যুক্ত হয়ে উপাশে মিথাইল গঠন করেছে, আর 2 নম্বর কার্বনটা হয়েছে প্লাস। এটা একটা উপায়। আর যদি বিক্রিয়া যদি 2 নম্বর উপায়ে যদি সংগঠিত হতো,
তাহলে আমরা আর একটা বিষয় এখানে খেয়াল করতাম যে 2 নং পথে যদি বিক্রিয়া হতো 2 নং পথে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত যে 2 নম্বর কার্বনটা হতো মাইনাস CH3CH, এই মাইনাস কার্বনটার সাথে এই H প্লাসটা এবার যুক্ত হতো। ঠিক আছে, এটা 1 নম্বর পথের জন্য। তো আমি এটা একটু মুছাই দেই, খুব একটা ভালো লাগছে না। তাহলে এটা কি হবে, যখন 1 নম্বরটা যখন মাইনাস হবে তখন এইটার সাথে এইটা কিন্তু যুক্ত হবে, আর যখন 2 নম্বরটা হবে তখন যেটা হবে তখন এইটার সাথে কিন্তু এটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, তো তাই যদি হয় তখন যেটা হচ্ছে এরকম হবে যে এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে আর এই কার্বনটা হয়ে যাচ্ছে তখন প্লাস হয়ে যাচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, অর্থাৎ HBr এর সাথে যখন অপ্রতিসম এই অ্যালকিনটা যখন বিক্রিয়া হয় তখন বিক্রিয়া সম্ভাব্য 2 উপায়ে হতে পারে। যদি 1 নম্বর রাস্তা যদি বিক্রিয়া হয় তাহলে 1 নম্বর কার্বনটা মাইনাস, সেই মাইনাসের সাথে H প্লাস যুক্ত হলে একটা কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে, 2 নম্বর কার্বনটা প্লাস ধনাত্মক চার্জ যুক্ত হয়। আর যদি 2 নম্বর পথে যদি বিক্রিয়া হয় তাহলে দেখা যায় যে 1 নম্বর কার্বনটা হয়ে যায় প্লাস আর 2 নম্বর কার্বনটা হয়ে যায় মাইনাস। সেই 2 নম্বর কার্বনটার মাইনাসের সাথে H প্লাসটা যুক্ত হলে এখানে একটা এই কার্বনিয়াম আয়ন একটা উৎপন্ন হয়। তার মধ্যে এইটাকে আমরা নিশ্চয়ই বলতে পারি এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন। এখন এই যে এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আর এটা কিন্তু হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন, তো আমরা যখন কার্বনিয়াম আয়নের যখন স্থিতিশীলতা যখন পড়েছিলাম, কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা পড়ার সময় আমরা কিন্তু বলেছিলাম যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অপেক্ষা অনেক বেশি স্থিতিশীল। যেহেতু 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অপেক্ষা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা বেশি, তাই এই বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন অধিক পরিমাণে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। ফলে এরপরে যখন এর সাথে যখন বাকিটা যখন যুক্ত হয়, বাকিটা কে যুক্ত হবে, Br মাইনাস, কারণ SBr তো এখানে ছিল, এটা ভেঙে গিয়ে মনে করা যাক যে S প্লাস প্লাস হচ্ছে Br মাইনাস হচ্ছে, তার মধ্যে এই S প্লাসটা এখানে অংশগ্রহণ করেছে। আর বাকি যে Br মাইনাসটা যে থাকে সেই Br মাইনাসটা এখন এই কার্বন ধনাত্মক চার্জযুক্ত কার্বনের সাথে যুক্ত হবে, হলে যে উৎপাদগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে এরকম CH3 CH CH, এটা 3 আর এখানে হচ্ছে Br, আর এর ক্ষেত্রে প্লাস Br মাইনাস, এরপর যুক্ত হচ্ছে Br মাইনাস, তাহলে এখানে হচ্ছে CH3 CH2 CH2 আর হচ্ছে Br। তো এই হচ্ছে ব্যাপার, যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থিতিশীল তাই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এই বিক্রিয়ায় অনেক উৎপন্ন হয়, ফলে এইটা হয় প্রধান উৎপাদ। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, এটা মোটামুটি 90%। আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, হ্যাঁ এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, এটা হচ্ছে মোটামুটি 10%। তো এই হচ্ছে বিষয়। তাহলে মার্কভ-নিকোভের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে যখন বিক্রিয়ক এবং বিকারক দুটাই অপ্রতিসম হয় তখন বিক্রিয়কের ধনাত্মক অংশ এই দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটার মধ্যে সেইটার সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে। যেহেতু 1 নম্বর কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে তাই এইটাতে 2 ডিগ্রি কার্বনিয়াম উৎপন্ন হয়েছে এবং এটা হচ্ছে মেজর প্রোডাক্ট আর বাকিটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। আর একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা একটু আগের পথটা একটু দেখি। এখানে যখনই কিন্তু এখানে বিক্রিয়ক বিকারক দুইটা কিন্তু প্রতিসম ছিল, কোনো নিয়ম নীতি বলাই নাই, একটা উৎপন্ন হয়েছে। এখানে বিকারকটা কিন্তু প্রতিসম, তাই কোনো নিয়ম নীতির প্রয়োজন নাই, একটা উৎপন্ন হয়েছিল। এখানে বিক্রিয়কটা প্রতিসম, তাই এখানে কোনো নিয়ম নীতির প্রয়োজন নাই, একটা উৎপন্ন হয়েছে। কিন্তু যখনই এই যে 3 নম্বর কিংবা যদি আমরা 5 নম্বর যদি দেখি, যখনই বিক্রিয়ক এবং বিকারক যখন অপ্রতিসম হচ্ছে তখন 2 রকমের যৌগ পাওয়া যাচ্ছে, এবং এই যৌগগুলোর মধ্যে কোনটা প্রধান উৎপাদ হচ্ছে সেটা কিন্তু মার্কভ-নিকোভের নিয়ম অনুযায়ী ব্যাখ্যা করা যাচ্ছে। মার্কভ-নিকোভের নিয়মটা আমাদেরকে পড়তে হবে। মার্কভ-নিকোভের নিয়ম বলছে যে অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম বিক্রিয়কের যখন বিক্রিয়া হবে তখন বিক্রিয়কের ধনাত্মক অংশ দ্বিবন্ধনযুক্ত কার্বন বা ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে সেইটার সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকে, ওইটা হচ্ছে প্রধান উৎপাদ। এরকম ভাবে মার্কভ-নিকোভ কিন্তু বলেছে। এখানে আর একটা মজার একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে মার্কভ-নিকোভের কথা ঠিক আছে, কারণ কৌশলও তাই বলে যে বেশি সময় হাইড্রোজেনের সাথে
ধনাত্মক অংশ যুক্ত হলে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়, যেটা সেটা স্থিতিশীলতা বেশি হয়, ফলে এটা মেজর প্রোডাক্ট হয়। কিন্তু আরেকজন রসায়ন বিজ্ঞানী উনি বলতেছে, নাম হচ্ছে খারাস, যে সব ঠিক আছে কথা, কিন্তু যদি এই বিক্রিয়া যদি পারঅক্সাইড যদি ব্যবহার করা যেত, তাহলে বিক্রিয়ার প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যেত। অর্থাৎ বিক্রিয়াটা এরকম হয়ে যেত যে, মনে করা যায় যে এখানে এরকম যদি করা হতো যে CH3 CH ডবল বন্ড CH2 প্লাস হচ্ছে HBr, আর এইখানে যদি ব্যবহার করা হতো হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 যদি ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে দেখা যায় যে, আমি যদি একটু বলি যে এইটা সে এক A কম্পাউন্ড আর এইটা হচ্ছে আমাদের B কম্পাউন্ড, তাহলে এবার দেখা যায় যে এটা হচ্ছে 10% বা 20%, আর বিটাই কিন্তু হচ্ছে 80%। তার মানে হচ্ছে যে উৎপাদের শতকরা পরিমাণটা কিন্তু ভিন্ন হয়ে যায়। এইটা হয়ে যায় 80% আর কি, এটা হয়ে যায় 80%, আর এটা 10% থেকে 20% হয়ে যায় 20%। তো এখানে যেমন যখন পারঅক্সাইড যখন ছিল না, তখন মাইনর প্রোডাক্ট যেটা ছিল, যখন পারঅক্সাইড যখন ব্যবহার করা হয়, তখন কিন্তু ওই মাইনর প্রোডাক্টটাই তখন কিন্তু মেজর প্রোডাক্ট হয়, কারণ বিক্রিয়া উৎপাদের শতকরা পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন কেন চেঞ্জ হয় এইটা বুঝতে গেলে আবার এই হাইড্রোজেন পারঅক্সাইড বা জৈব পারঅক্সাইড যেটাই বলি না কেন, এখানে জৈব পারঅক্সাইডও ব্যবহার করা যায়, যেমন R2O2 এটাও ব্যবহার করা যায়। এদের কি ভূমিকা বা বিক্রিয়ার কৌশলটা সেটা কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। তো এখানে মার্কোনি নিয়মটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু অ্যান্টি মার্কোনি নিয়ম যদি একটু দেখি, তাহলে বলছে যে এই বিক্রিয়ার কৌশলটা যদিও তোমাদের মনে রাখার প্রয়োজন নাই, তারপর জানার ক্ষেত্রে একটু বলছি যে যদি এরকম হয় যে CH3 বন্ড CH ডবল বন্ড CH2 এর সাথে মনে করা যায় HBr বিক্রিয়া করলো, আর এখানে মনে করো যে তোমার হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্যবহার করা হয়েছে, তবে সেক্ষেত্রে হবে CH3 CH2 CH2Br CH2Br প্লাস হচ্ছে CH3 CH3 আর এখানে হচ্ছে Br। এক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড যখন ব্যবহার করা হবে, তখন এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট, ধনাত্মক অংশটা কনফর্ম কার্বনের সাথে যুক্ত হবে, এইটা হচ্ছে তখন মেজর প্রোডাক্ট, আর এইটা হচ্ছে কিন্তু তখন মাইনর প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তো এরকমটা কেন হলো? এরকমটা হওয়ার পিছনে আসলে এদের কৌশলটা দায়ী। কিরকম কৌশল? আমরা আগে যখন দেখেছি, যখন হাইড্রোজেন পারঅক্সাইড যখন ছিল না, এখানে ছিল না, তখন কিন্তু বিক্রিয়াটা আয়নীয় কৌশলে সংগঠিত হয়েছে এবং কার্বনিয়াম আয়ন উৎপন্ন হওয়ার মাধ্যমে কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। ফলে যে কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা বেশি হয়, সেইটা কিন্তু তোমার প্রধান উৎপাদ হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু এই বিক্রিয়াটা যখন সংগঠিত হয়, তখন বিক্রিয়াটা সংগঠিত হয় ফ্রি রেডিক্যাল কৌশলে। এই বিক্রিয়াটার কৌশলটা হচ্ছে ফ্রি রেডিক্যাল কৌশলে সংগঠিত হয়। এ সময় কি হয়? এ সময় যেটা হয় সেটা হচ্ছে এরকম যে, এখানে যে জৈব পারঅক্সাইডটা যে থাকে, যেটাকে আমরা মনে করা যাক যে এভাবে যদি লিখি, আমরা বলি যে জৈব অজৈব পারঅক্সাইড, যদি পারঅক্সাইডের বিয়োজনটা বিবেচনা করি, এখানে এই জায়গাতে সুষমভাবে বিভাজিত হয়। সুষমভাবে বিভাজিত হওয়ার ফলে এখানে এইরকম, আমি একটু এক লাইনে একটু লিখি, পাশে আলাদা করে না লিখে, এখান থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে যে দুইটা OR ফ্রি রেডিক্যাল পাওয়া যায়। এখন এই যে দুইটা যে OR ফ্রি রেডিক্যাল পাওয়া যাচ্ছে, এই ফ্রি রেডিক্যালটার কারণে কিন্তু পরবর্তী বিক্রিয়ার কৌশলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কিরকম হচ্ছে আমি একটু সংক্ষেপে জাস্ট দেখাই। HBr এর সাথে OR এই ফ্রি রেডিক্যালটা যখন যুক্ত হয়ে যায়, তখন এই জায়গাটা একটা সুষম বিভাজন হয়, ফলে তোমার HOR অ্যালকোহল এবং ব্রোমিন ফ্রি রেডিক্যালটা উৎপন্ন করে। এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা যে উৎপন্ন হচ্ছে, এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটাই পরবর্তীতে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং এখানে যে CH3 CH ডবল বন্ড CH2 যে ছিল, এখানকার এই একটা বন্ধন ভেঙে দুইটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তার মধ্যে এইটা একটা ফ্রি রেডিক্যাল এবং এইটা একটা ফ্রি রেডিক্যাল হয়। এই ফ্রি রেডিক্যালটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে, এই
যৌগটার সাথে যখন ব্রোমিন ফ্রি রেডিকেলটা যখন এর সাথে যুক্ত হয় তখন একরকম অবস্থা হয়। সেটা কি রকম হবে? তখন মূলত এই রকম হয় যে CH3 আর হচ্ছে CH, এইখানে হচ্ছে Br আর CH2 একটা ফ্রি রেডিকেল। আর এই ব্রোমিনটা যখন এই ফ্রি রেডিকেলটার সাথে যখন যুক্ত হবে তখন আর একটা হবে, সেটা হচ্ছে এরকম যে CH3 CH রেডিকেল CH2 আর এখানে হচ্ছে Br। এখন এই যে ফ্রি রেডিকেল যে পাওয়া গেল, আমরা এদেরকেও কিন্তু একটা কিন্তু ডিগ্রি অনুযায়ী কিন্তু ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর এইটা কিন্তু হচ্ছে আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আমরা কিন্তু জানতাম যে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব 1 ডিগ্রির চেয়ে বেশি, 1 ডিগ্রির চেয়ে বেশি। তার মানে হচ্ছে যে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এইটা বেশি পরিমাণে উৎপন্ন হয় আর এটা কম পরিমাণে উৎপন্ন হয়। কম পরিমাণ উৎপন্ন হলে তাহলে আক্রমণটা কি ছিল? তাহলে এই ব্রোমিনটা যখন এই 1 নম্বর কার্বনটাকে যখন আক্রমণ করবে, আমরা আগে যেভাবে লিখলাম সেই হিসেবে আমাদের এটা 1 নম্বর, এটা 2 এবং এটা হচ্ছে 3 নম্বর, তখন দেখা যাচ্ছে যে যদি ব্রোমিনটা যদি আমাদের 1 নম্বর কার্বনটাকে যদি আক্রমণ করে তখন যে ফ্রি রেডিকেলটা উৎপন্ন হয় এটা হচ্ছে এই ফ্রি রেডিকেলটা। আর যদি যখন 2 নম্বরটাকে যখন আক্রমণ করে তখন আমাদের ফ্রি রেডিকেলটা হচ্ছে এই ফ্রি রেডিকেলটা। তো যেহেতু 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব 1 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাই ব্রোমিনটা যখন একে আক্রমণ করে তখন যে উৎপাদটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রধান উৎপাদ। এইভাবে যে ফ্রি রেডিকেলগুলো যে পাওয়া গেল, এই ফ্রি রেডিকেলের সাথে এরপরে তোমার আবার যদি এই ও আর এই ফ্রি রেডিকেলটার সাথে যদি আমরা এই আর ও এইচ এটা যদি আবার যদি চিন্তা করি, তাহলে এখানে একটা ফ্রি রেডিকেল এবং এখানে একটা এইচ উৎপন্ন হয়, ঠিক আছে? যেটার সাথে এই ও আরটা যুক্ত হয়ে আবার পারঅক্সাইড গঠন করে, আর ও ও আর গঠন করে, আর এখান থেকে হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা মুক্ত হয়। সেই মুক্ত ফ্রি রেডিকেলটা এদের সাথে যুক্ত হয়ে কিন্তু দুইটা যৌগ উৎপন্ন করছে। তার মধ্যে এইটাকে যদি আমরা এ বলি, তাহলে এ যৌগটা হচ্ছে এইদিকে, এই যৌগটা হচ্ছে এরকম যে CH3 CH, এখানে হচ্ছে Br আর হচ্ছে CH3, আর এটাকে যদি আমরা যদি বি বলি তাহলে বি এর ক্ষেত্রে হচ্ছে CH3 CH2 CH2 Br। এই জন্য এটা হচ্ছে প্রধান উৎপাদ আর বা মুখ্য উৎপাদ, এটা হচ্ছে অপ্রধান উৎপাদ বা গৌণ উৎপাদ, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে যখন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যখন প্রোপিন 1 এর যখন বিক্রিয়া হয় তখন বিক্রিয়াটা হয় আয়নীয় কৌশলে। এক্ষেত্রে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। এক্ষেত্রে যে কার্বনিয়ামটা স্থিতিশীলতা বেশি হয় সেটা কিন্তু প্রধান উৎপাদ হয়। এক্ষেত্রে বিকিরকের ধনাত্মক পার্টটা যখন 1 নম্বর কার্বনকে আক্রমণ করে তখন 2 নম্বর একটা ধনাত্মক অবস্থা থাকে এবং এইটা বেশি উৎপন্ন হয়। কিন্তু এই বিক্রিয়াতে যখন হাইড্রোজেন পারঅক্সাইড বা যৌগ পারঅক্সাইড যখন ব্যবহার করা হয় তখন যে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, এই ফ্রি রেডিকেলগুলোর মধ্যে থেকে ব্রোমিন ফ্রি রেডিকেল, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পথ, 1 নম্বর পথ, আর এটা সে আমি ধরি যে 2 নম্বর পথ, এটা 2 নং পথ, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর পথে সংঘটিত বিক্রিয়া, আর এটা হচ্ছে 1 নং পথে সংঘটিত বিক্রিয়া। এর ফলে স্পষ্ট দেখা যাচ্ছে যে ব্রোমিনটা যখন 1 নম্বর কার্বনকে আক্রমণ করে তখন 2 নম্বর পথে যে বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়ায় যে ফ্রি রেডিকেল উৎপন্ন সেটা স্থিতিশীলতা বেশি হয়। ফলে এখান থেকে এই 2 নম্বর পথে বিক্রিয়া করার ফলে যে উৎপাদটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রধান উৎপাদ হয়, অর্থাৎ এটা আমাদের প্রধান উৎপাদ হয়। আশা করি তোমার বিষয়টা বুঝতে পেরেছো। তুলনামূলকভাবে এই বিক্রিয়ার কৌশলটা একটু জটিল মনে হতে পারে। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের এই টিউটোরিয়ালে মূলত অ্যালকিনের জারণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়া, এই 2 প্রকারের বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আমরা আমাদের এর পূর্বের টিউটোরিয়ালটাতে আমরা অ্যালকিনের দ্রুত বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। ওখানে আমরা হাইড্রোজেনের সাথে সংযোগ, হ্যালোজেনের তথা ব্রোমিনের সাথে সংযোগ, হাইড্রোজেন হ্যালাইডের সাথে সংযোগ, মার্কোভের নীতি, এগুলো দেখেছিলাম। এবং ওখানে আমরা বলেছিলাম যে অ্যালকিনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেই রাসায়নিক বিক্রিয়াগুলো 3 রকমের মধ্যে এক প্রকার হচ্ছে জারণ বিক্রিয়া, আর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া,
এই দুই বিক্রিয়া সম্পর্কে মূলত এখানে আলোচনা করা হবে। তো জারণ বিক্রিয়া আবার আলোচনা যদি আমরা করি তাহলে দেখবো যে জারণ বিক্রিয়া আমাদের অংশগ্রহণ করতেছে, ওজোন সংযোগ হচ্ছে আর পটাশিয়াম পারম্যাঙ্গনেট সংযোগ হচ্ছে। তার মধ্যে ওজোন সংযোগের এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। ওজোন সংযোগের এই বিক্রিয়াটা বহুবার আর কি প্রশ্ন হিসেবে এসেছিল ক্রিয়েটিভ কোশ্চেনে, তাই আমরা এটাকে একটু জোর দিয়ে একটু পড়বো। তো ওজোন সংযোগের এই বিক্রিয়া যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে কিছু বেসিক আগে জানতে হবে, ঠিক আছে? তো সেটা কিরকম একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে অ্যালকিন যে আছে, অ্যালকিনের সাথে ওজোন যদি সংযোগ হয় তাহলে বিক্রিয়া হবে কোনখানে? এই কার্যকরীমূলক যেখানে, সেখানে হবে বিক্রিয়া। তো এখানে যে দুইটা বন্ধন আছে তার মধ্যে আমরা জানি যে একটা পাই বন্ধন এবং একটা হচ্ছে সিগমা বন্ধন। কিন্তু যখন ওজনের সাথে যখন এই অ্যালকিন যখন বিক্রিয়া করবে তখন এই বন্ধন দুইটাই কিন্তু ভেঙে যাবে। এখন বন্ধন দুইটাই যদি ভেঙে যায় তাহলে কি হবে? এই দৃশ্যত এই কার্বন দুইটার মাঝখানে আর কোনো বন্ধন থাকবে না। তাহলে কিরকম হবে? এরকম হবে যে মনে করা যাক যে এটা একটা কার্বন, এর দুই হাত, আর এটা আর একটা কার্বন, এই হচ্ছে তাদের এখানে মাঝখানে বন্ধন ছিল। এখন এই বন্ধনটা যদি ভেঙে যায় দুইটাই, তাহলে এখানে আর মাঝখানে কিন্তু কোনো বন্ধন থাকছে না। এখন তারপর কি হবে? তারপর যেটা হবে সেটা হচ্ছে যে এই বাকি যে দুই হাত করে থাকতেছে অক্সিজেনের, এগুলোতে মূলত আশা করি সবাই ভালো আছো। আমরা অ্যালকিনের এটা দ্বিতীয় পর্ব, এখানে মূলত আমরা অ্যালকিনের জারণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা আমাদের অ্যালকিনের প্রথম পর্বে মূলত এর দ্রুত বিক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে অ্যালকিনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো ছিল সেগুলো ছিল এরকম: দ্রুত বিক্রিয়া, জারণ বিক্রিয়া এবং হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এর মধ্যে থেকে এখানে আমরা জারণ বিক্রিয়া এবং পলিমারকরণ এই দুই প্রকার বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই জারণ বিক্রিয়ার মধ্যে ওজোন সংযোগের যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এটা বহুবার বিভিন্ন সময় এসেছিল, ঠিক আছে? একদম স্টার প্রাপ্ত আর কি একটা টপিক বলা চলে। তো আমরা একটু খেয়াল করে দেখি যে এই ওজোন সংযোগের সময় অ্যালকিনের কি কি পরিবর্তনগুলো ঘটে। তো বিষয়টা হচ্ছে এরকম, যেমন মনে করা যাক যে আমরা জানি যে যদি এই ওজোন যদি অ্যালকিনের সাথে যুক্ত হতে চায় তাহলে কোথায় যুক্ত হবে? এই যেখানে কার্যকরী মূলক আছে সেখানে। তো কার্যকরী মূলকটা কোথায়? সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনটাই হচ্ছে কিন্তু এর কার্যকরী মূলক। যেহেতু কার্যকরীমূলক কার্বন কার্বন দ্বিবন্ধন, তাই এখানে বিক্রিয়াটা হবে। এবং মজার বিষয় হচ্ছে যে ওজোন যখন অ্যালকিনের সাথে যখন বিক্রিয়া করে তখন অ্যালকিনের যে এখানে দুইটা বন্ধন আছে, আমরা জানি যে একটা পাই বন্ধন এবং একটা সিগমা বন্ধন, এই দুইটা বন্ধনে কিন্তু ভেঙে যায়। তো যদি এই দুইটা বন্ধনে যদি ভেঙে যায় তাহলে দৃশ্যত ওজোন সংযোগ করলে অ্যালকিনের যে কার্বন কার্বন বন্ধন দুইটা আছে দুইটা যদি ভেঙে যায় তাহলে কার্বনের সাথে আর কোনো বন্ধন থাকে না। তখন কেমন হয়? তখন এরকমটা হয় যে মনে করা যাক যে এটা একটা কার্বন, হ্যাঁ, এবং মনে করি যে এটা আর একটা কার্বন, ঠিক আছে? তো কি রকম হবে? এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনটা যদি ভেঙে যায়, দুইটা বন্ধনে যদি ভেঙে যায় তাহলে এই কার্বনের সাথে এই কার্বনের কোনো বন্ধন থাকে না। তার চেয়ে বরং নতুন করে যেটা হয়, এর সাথে অক্সিজেন যুক্ত হয়, প্লাস এর সাথেও কিন্তু অক্সিজেন যুক্ত হয়। ফলে হয় কি? কার্বনিক যৌগ উৎপন্ন হয়। এখন এই যে কার্বনিক যৌগ যে উৎপন্ন হচ্ছে, আমরা জানি যে কার্বনিক যৌগগুলো শর্ত সাপেক্ষে অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে, হ্যাঁ। তো এখন অ্যালডিহাইড হবে নাকি কিটোন হবে, হলে কেন অ্যালডিহাইড হবে, কেন কিটোন হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা একটু আমাদের একটু পরের পাতায় চলে যাই। তাহলে আমরা এখানে একটা বিষয় মাথায় রাখবো যে এই অ্যালকিনের সাথে যখন ওজোন সংযোগ হবে তখন এই অ্যালকিনের কার্বন মধ্যস্থ যে বন্ধন দুইটা আছে দুইটা বন্ধনে ভেঙে যাবে। ফলে এই কার্বনের সাথে এই কার্বনের সরাসরি আর কোনো বন্ধন থাকবে না। তার পরিবর্তে কি হবে? তার পরিবর্তে অক্সিজেন গুলো দ্বিবন্ধনের মাধ্যমে তার সাথে যুক্ত হয়ে কার্বনিল মূলক গঠন করবে। তাহলে এখানে ছিল অ্যালকিন, এইটা ছিল অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত গ্রুপ, আর এখানে সেটা হয়ে যাচ্ছে কার্বোনাইল মূলক, হ্যাঁ, কার্বোনাইল মূলক হয়ে যাচ্ছে। তো এই কার্বনিল মূলকগুলো আবার অ্যালডিহাইড কিটোন হয়, সেটি আমরা একটু এখন দেখি পরের পাতায়। তো এই জন্য আমাদেরকে একটা সাধারণ বিক্রিয়া বিবেচনা করি। যেমন বিক্রিয়াটা মনে করা যাক এরকম যে মনে করি যে এখানে একটা কার্বন আছে দ্বিবন্ধনের সাথে যুক্ত আছে আর একটা কার্বনের সাথে। এখন এখানে কি হবে? এখানে ওজোন সংযোগ করতে হবে। এখন আমরা যদি ওজোন সংযোগ করি
তো আমরা এখানে একটা কথা একটা লিখে রাখতে পারি আগের কথাতে, সেটা হচ্ছে যে ওজনের ক্ষমতা দুইটা বন্ধন ভাঙা, তাই না? যেহেতু দুইটা বন্ধনে ভেঙে ফেলছে, তাই আমরা যেখানেই দেখবো যে ওজন সংযোগ হচ্ছে আমরা বলবো যে ওজনের ক্ষমতা, ওজন সংযোগে ক্ষমতা কিরকম, দুইটা বন্ধন ভাঙা। আমরা ওজনের ক্ষমতাই হচ্ছে দুইটা করে বন্ধন সে ভাঙতে পারে, দুইটা বন্ধন ভাঙা। আচ্ছা, তো আমরা একটু দেখি তাহলে এখানে যে এই দুইটা বন্ধন আছে, দুইটা বন্ধন কিন্তু ভেঙে যাবে। এখন দুইটা বন্ধন যদি ভেঙে যায় তাহলে দৃশ্যত এই কার্বনের সাথে আর এই কার্বনের কোনো সরাসরি বন্ধন থাকবে না। তার পরিবর্তে কি হবে, তার পরিবর্তে এখন অক্সিজেন যুক্ত হবে। এখন অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে এখানে একটা অক্সিজেন যুক্ত হতে পারে, এখানে একটা অক্সিজেন যুক্ত হতে পারে, আর একটা অক্সিজেন কোথায় যুক্ত হবে, আর একটা অক্সিজেন এই দুইটা কার্বনকে যুক্ত করতে পারে। এভাবে কার্বনের 4 হাত হলো, এই অক্সিজেনটা 2 হাত হয়েছে, কিন্তু এই অক্সিজেনগুলো 1 হাত করে আছে, তার মানে এখানে আর একটা বন্ধন হবে। এইভাবে দেখা যায় একটা কুড়ে ঘরের মতো একটা অক্সিজেন কিন্তু এই ওজনে যে 3টে অক্সিজেন আছে 3টে অক্সিজেন যুক্ত হবে, যেখানে প্রত্যেকটা অক্সিজেন কিন্তু হচ্ছে দ্বিযোজী করে। আচ্ছা, এখন এই কাজটা মূলত করা হয় নিষ্ক্রিয় কোনো দ্রাবকে নিয়ে, কার্বন টেট্রাক্লোরাইডের মতো নিষ্ক্রিয় দ্রাবকে ওজন সংযোগ করতে হয়, করলে এরকম ওজোনাইট গঠন করে। এটার নাম হচ্ছে ওজোনাইট। এটা হচ্ছে ওজোনাইট, আমি বারবার লিখবো না, প্রথমবার দেখে একটু লিখতেছি, এটা হচ্ছে ওজোনাইট। এখন এই ওজোনাইটকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তবে খালি আর্দ্র বিশ্লেষণ করলে হবে না, জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। তখন হবে কি, জিঙ্ক আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় সহায়তা করবে এভাবে যে দেখো এখানে যে অক্সিজেন গুলো যা আছে এর মধ্যে এখানকার বন্ধনটা ভাঙবে, এখানকার বন্ধন ভাঙবে এবং এখানকার বন্ধন ভাঙবে। এই 3 জায়গায় যদি বন্ধন ভেঙে যায় তাহলে দেখো এই অক্সিজেন মুক্ত হয়ে যাচ্ছে, যে অক্সিজেনটার সাথে এখানে জিঙ্ক অক্সাইড গঠিত হবে, প্লাস জিঙ্ক অক্সাইড গঠিত হবে। আচ্ছা, আর কি হলো, আর এখানে দুইটা কার্বন আছে, এই একটা কার্বন আর এই একটা কার্বন। আর এই কার্বনের সাথে এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে এই কার্বন আছে অর্ধেক হাত আর এই অক্সিজেনের আছে অর্ধেক হাত। ফলে আগে যেমন অক্সিজেনের সাথে একটা করে বন্ধন ছিল সেটা একটু দেখাই, এটা অক্সিজেনের সাথে ছিল, অক্সিজেনের সাথে ছিল। আর নতুন করে যেটা হচ্ছে যে এই অক্সিজেনের এই অর্ধেক আর এই কার্বনের অর্ধেক হাত মিলে এখানে নতুন করে আরেকটা বন্ধন তৈরি করতেছে। এই কার্বনে একইভাবে এইখানকার একটা অর্ধেক বন্ধন আর এখানকার অর্ধেক বন্ধন মিলে এখানে আর একটা বন্ধন তৈরি করতেছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানটা আমরা প্লাস চিহ্ন দেবো, তাহলে একটা অ্যালকিন ভেঙে গিয়ে দুইটা কার্বনাইল পার্টে পরিণত হয়ে যাচ্ছে। এখন এই অ্যালকিন থেকে কার্বন যৌগগুলো কেমন হবে, অ্যালডিহাইড হবে নাকি কিটোন হবে, হলে কেন হবে সেটা আমরা একটু দেখি। এইটা দেখার জন্য আমরা মোটামুটি 5টা বিক্রিয়া একটু কল্পনা করব, একই রকম 5টা বিক্রিয়া। তো আমি আগে সাদা কালি দিয়ে একটু লিখি, সেটা হচ্ছে এরকম, যে মনে করা যাক এরকম একটা হচ্ছে অ্যালকিন, এইটার সাথে ওজন হবে সংযোগ, নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। এখানে মনে করা যাক এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন এবং সবগুলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই কার্বন ছিল, এর সাথে আর এই কার্বনের কোনো বন্ধন থাকবে না, তার সাথে এখন অক্সিজেন যুক্ত হবে, এভাবে করে অক্সিজেন যুক্ত হবে। আর এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল। এখন এইটাকে যদি আমরা জিঙ্কের উপস্থিতিতে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তাহলে এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই পার্টটুকু মিলে একটা হবে আর এই পার্ট মিলে আরেকটা হবে। তাহলে এই পার্টে কি কি ছিল, এই পার্টে এখানে ছিল, এখানে কার্বন ছিল, এর সাথে এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, আর এই অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, তার মানে এরকম একটা যৌগ হচ্ছে। প্লাস একইভাবে এখানে আর একটা যৌগ হচ্ছে যার সাথে এই কার্বনের সাথে হাইড্রোজেন ছিল, আর এই অক্সিজেন আর জিঙ্ক মিলে হচ্ছে জিঙ্ক অক্সাইড। আচ্ছা, এটা একটা বিক্রিয়া হলো। দ্বিতীয়ত আমরা আর একটা বিক্রিয়া লিখবো, এবার একটু হলুদ কালি দিয়ে লিখবো। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের এরকম, যে কার্বন কার্বন ডবল বন্ড, এখানে মনে করি একটা CH3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, প্লাস এর সাথে এবার যদি আমরা ওজন সংযোগ দেই কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে CCl4 উপস্থিতিতে, তাহলে এবার কি হবে, এই কার্বন কার্বন ছিল, এই কার্বন এই কার্বন ছিল, ওদের সাথে দৃশ্যত আর কোনো অক্সিজেন যুক্ত হচ্ছে না। আর মাঝখান থেকে যেটা হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে এভাবে, এখানে অক্সিজেনটা যুক্ত হবে এভাবে, এটাকে একটু এইরকম করে একটু লিখি, অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। এবং এইটাকে যদি আমরা জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি,
তাহলে এখানে কি ছিল, এখানে ছিল এই জায়গায় ছিল CH3 হবে, আর এখানে ছিল হাইড্রোজেন, আর এখানে ছিল হাইড্রোজেন এবং এখানে ছিল হাইড্রোজেন। ফলে আমাদের উৎপাদগুলো হচ্ছে এবার এই কার্বনের সাথে এখানে ছিল CH3, এখানে ছিল হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে এই পাশে যুক্ত হচ্ছে অক্সিজেন, প্লাস এই কার্বনের সাথে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বনটা কি করছে, এই পাশে একটা হাইড্রোজেন ছিল, এই পাশে একটা হাইড্রোজেন ছিল, আর এখানে হচ্ছে আমাদের জিঙ্ক অক্সাইড। এরকমটা হচ্ছে 2 নম্বর। এখন 3 নম্বর যদি আমরা আর একটা বিক্রিয়া যদি আমরা লিখি, তাহলে এরকম হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এই কার্বনের সাথে আমাদের মনে করা যায় এবার এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, আর এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। এর সাথে আমরা ওজোন সংযোগ করছি, স্বাভাবিকভাবে আমাদের কি হবে, এখানে কার্বন হবে, এই কার্বনের সাথে কোনো বন্ধন থাকবে না, এর সাথে অক্সিজেনের মাধ্যমে এই কার্বনটা যুক্ত থাকবে, এখানে একটা অক্সিজেন যুক্ত থাকবে। এই কার্বনের এই পাশে ছিল CH3, এখানে ছিল হাইড্রোজেন, এর এখানে ছিল CH3 এবং এখানে ছিল হাইড্রোজেন। একে যদি এখন আদ্র বিশ্লেষণ করা হয় জিঙ্কের উপস্থিতিতে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় ভেঙে যাবে, এই জায়গায় ভেঙে যাবে, ফলে এখানে হবে একটা, আর এরকম একটা পার্ট হবে। এই পার্টের এখানে কি ছিল, এই পার্টের এখানে ছিল এই কার্বনটার সাথে এই পাশে ছিল CH3, আর ছিল H, আর এই কার্বনের সাথে ছিল অক্সিজেন, প্লাস এখানে ছিল অক্সিজেন দ্বিবন্ধনের সাথে কার্বনটার এই পাশে ছিল একটা CH3, এখানে ছিল একটা H, প্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড। এরকমটা ছিল। এখানে আর একটা বিক্রিয়া লিখিছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর, সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বনের সাথে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3 এবং এখানে একটা H, প্লাস হচ্ছে ওজোন সংযোগ হবে। হলে কি হবে, এই কার্বনের সাথে এই কার্বনের কোনো বন্ধন নেই, তবে এর সাথে এখানে একটা আছে CH3, এখানে একটা আছে CH3, আর কি আছে, CH3 একটু সরাই লিখি একটু এইদিকে, CH3 করে, আর এর সাথে এখানে একটা আছে CH3 আর একটা হচ্ছে হাইড্রোজেন, আর এখানে একটা অক্সিজেন আছে, এর সাথে অক্সিজেন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে। এইটাকে যদি আমরা এখন জিঙ্কের উপস্থিতি এখন আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কার্বন, এর সাথে এখানে ছিল একটা CH3, এখানে একটা ছিল CH3 এবং এখানে হচ্ছে একটা দ্বিবন্ধন যুক্ত অক্সিজেন, প্লাস অক্সিজেনের সাথে কার্বন, এখানে একটা ছিল CH3 আর একটা ছিল হাইড্রোজেন, প্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড। আচ্ছা, আর সর্বশেষ আর একটা বিক্রিয়া লিখে শেষ করব, সেটা হচ্ছে এরকম 4-5 নাম্বার হচ্ছে কার্বন ডবল বন্ডের সাহায্যে যুক্ত হচ্ছে, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3 এবং এখানেও একটা CH3, প্লাস হচ্ছে ওজোন সংযোগ করছি, নিশ্চয়ই সবগুলো কার্বন টেট্রাক্লোরাইড, সবগুলো কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। করলে কি হচ্ছে, এখানে এই কার্বনটার সাথে এখানে একটা CH3 থাকছে, এখানে একটা CH3 থাকছে, আর এখানে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, এর সাথে কার্বন এখানে একটা যুক্ত হচ্ছে, এখানে একটা CH3 থাকছে, এখানে একটা CH3 থাকছে, আর এই কার্বনের সাথে অক্সিজেন এভাবে যুক্ত হচ্ছে। এইটাকে যখন আমরা জিঙ্কের উপস্থিতি যখন আমরা হাইড্রোলাইসিস করব, তখন যেটা পাবো সেটা হচ্ছে এই কার্বনের সাথে আমরা এখানে একটা CH3 পাবো, এখানে একটা CH3 পাবো, প্লাস এই অক্সিজেনের সাথে আমরা পাবো CH3 পাবো এবং হচ্ছে CH3 পাবো। তো এই যে বিক্রিয়াগুলো যে হলো আর পাশাপাশি জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, এই বিক্রিয়াগুলো থেকে আমরা কতগুলো বিষয় একটু অনুমান করতে পারবো সেটা একটু দেখি। সেটা কি, প্রথম কথা হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমাদের এই অ্যালকিনগুলোর মধ্যে এই অ্যালকিনটা প্রতিসম, আর এই অ্যালকিনটা প্রতিসম, আর এই অ্যালকিনটা প্রতিসম। অর্থাৎ সাদা কালি দিয়ে যে অ্যালকিনগুলোকে লিখছি এই অ্যালকিনগুলো হচ্ছে প্রতিসম, আর হলুদ কালার দিয়ে যে অ্যালকিনগুলোকে লেখা হয়েছে সেগুলো হচ্ছে অপ্রতিসম। এটা একটা বিষয়। কেন প্রতিসম? কারণ দ্বিবন্ধনের সাপেক্ষে উভয় পাশে একই রকম জিনিস আছে, উভয় পাশে একই রকম জিনিস আছে। একটা বিষয় খেয়াল করে দেখো, যে অ্যালকিনগুলো প্রতিসম তাদের ওজোনাইসিস করে আমরা যে উৎপাদগুলো পাইছি এই উৎপাদগুলো কিন্তু আবার একই রকম। সেটা কি রকম দেখো, এখান থেকে এটা হচ্ছে একটা ফর্মালডিহাইড,
এটাও কিন্তু একটা ফর্মালডিহাইড, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এটা যেমন মনে করো যে হচ্ছে তোমার ইথানল বা অ্যাসিটালডিহাইড, এটাও কিন্তু একটা ইথানল বা অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি আমরা যদি দেখি যে এটা হচ্ছে একটা প্রোপানন মানে একটা কিটোন, আর এটাও কিন্তু একটা কিন্তু প্রোপানন বা কিটোন। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে যদি এই অ্যালকিনগুলো যদি প্রতিসম হয় তাহলে তার ওজোলাইসিস করার ফলে আমরা যে উৎপাদগুলো পাবো এই উৎপাদগুলো একই রকম হবে, দুই অণু। তো এই কথাকে আমরা একটু উল্টো করে বলতে পারি যে যদি আমরা দেখি যে কোনো অ্যালকিনের ওজোলাইসিস করে একই রকম দুই অণু আমরা উৎপাদ পেয়েছি, তাই আমরা ধরে নিব যে ওই অ্যালকিনটা আমাদের প্রতিসম ছিল। এটা একটা কথা। এখন আর একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি দেখি তাহলে দেখবো যে যে অ্যালকিনগুলো অপ্রতিসম ছিল, যেমন 2 নম্বর কার্বন অপ্রতিসম ছিল, এক্ষেত্রে উৎপাদগুলো কিন্তু ভিন্ন। যেমন এইটা হচ্ছে আমাদের একটা কি তোমার অ্যাসিটালডিহাইড, বাট এইটা কিন্তু হচ্ছে আমাদের ফর্মালডিহাইড, ঠিক আছে। আবার এইটা হচ্ছে আমাদের একটা প্রোপানন, একটা কিটোন প্রোপানন, কিন্তু এইটা হচ্ছে আমার আবার অ্যাসিটালডিহাইড যা একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড তো যেটা হচ্ছে যে যদি অ্যালকিনগুলো প্রতিসম হয় তাহলে একই রকম দুই অণু পাওয়া যায়, কিন্তু অ্যালকিনগুলো যদি অপ্রতিসম হয় তাহলে এই অণুগুলো ভিন্ন ভিন্ন হয়। বিক্রিয়াগুলো দেখে তোমাদের কাছে অনেক হিজিবিজি মনে হতে পারে, আসলে হিজিবিজি তেমন কিছুই নাই। একটা বিষয় শুধু খেয়াল করে দেখো যে উৎপাদগুলো কেমন হয়েছে সেটা কিন্তু এই বেসিক বিক্রিয়াটার মধ্যে কিন্তু আছে। এই যে হাতগুলো যে ফাঁকা আছে, এই হাতগুলোতে তুমি যা যুক্ত করে দিবা, এখানে যদি মনে করো যে হাইড্রোজেন যুক্ত করে দাও তাহলে তোমার এখানে হাইড্রোজেন দিতে হবে, এখানে হাইড্রোজেন দিতে হবে, ঠিক আছে। আবার এখানে যদি মনে করো একটা CH3 দাও তাহলে তোমাকে এখানে তখন CH3 দিতে হবে, এখানে তখন একটা CH3 দিতে হচ্ছে। কিন্তু কারণ হাইড্রোজেন দিলে হাইড্রোজেন দিতে হচ্ছে, CH3 দিলে CH3 দিলে, তুমি যা লিখবা তাই কিন্তু হবে। এখানে যদি মনে করো যে একটা CH3 দাও তাহলে এখানে একটা CH3 দিতে হচ্ছে এবং এখানে তখন কিন্তু CH3 থাকতেছে। তো এই পাশে অনুযায়ী কিন্তু এই পাশে উৎপাদ পাওয়া যাচ্ছে। আবার এখানে যদি মনে করা যায় যে তুমি একটা C2H5 দিয়ে থাকো তাহলে দেখবা যে এখানে তোমাকে একটা C2H5 দিতে হচ্ছে, তাহলে ফাইনালি এখানে কিন্তু একটা C2H5 কিন্তু হচ্ছে। অর্থাৎ এখানে উৎপাদ কোনো ফ্যাক্টর না, মূল বিষয় হচ্ছে তুমি কোন ধরনের অ্যালকিন নিছো সেটা। আচ্ছা, দ্বিতীয় আরেকটা আমাদের একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে যে কার্বনগুলো দ্বিবন্ধনে আবদ্ধ আছে, যে কার্বনগুলো দ্বিবন্ধনে আবদ্ধ আছে তাদের সাথে যদি হাইড্রোজেন থেকে থাকে তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইড পাচ্ছি। যেমন এই উভয় কার্বনে হাইড্রোজেন আছে, একটা থাকবে একাধিক থাক, ফলে আমরা এখানে যে যৌগ দুইটা পাইছি, দুইটা যৌগ কিন্তু হচ্ছে অ্যালডিহাইড। এখানে কিন্তু দুই কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে, তার মধ্যে এখানে দুইটা হাইড্রোজেন আছে এই কার্বনে, আর এই কার্বনে আছে একটা হাইড্রোজেন, ফলে এখান থেকে আমরা যে উৎপাদগুলো পেয়েছি দুইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে মিথানল। এখানে কিন্তু উভয় কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে, তাই এখান থেকে যে যৌগগুলো পেয়েছি সেগুলো কিন্তু হচ্ছে অ্যালডিহাইড। এটা যেমন হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটা কিন্তু অ্যাসিটালডিহাইড। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করে দেখো তো, যে এই যে এখানে যে এই কার্বনটা আছে দ্বিবন্ধনে আবদ্ধ, এই কার্বনটাতে কিন্তু কার্বনিক যৌগটা যেটা পেয়েছি সেটা কিন্তু হচ্ছে কিটোন। এই অ্যালকিনের এই পার্টের এই কার্বনটার সাথে হাইড্রোজেন না থাকার কারণে আমরা এখান থেকে যে কার্বনিক যৌগটা পেয়েছি সেটা হচ্ছে কিটোন। কিন্তু এই পাশে আবার দেখো, এই পাশের এই কার্বনটার সাথে কিন্তু তোমার হাইড্রোজেন থাকার কারণে, হ্যাঁ, আমরা যে অ্যালডিহাইডটা যেটা পেতে যাচ্ছি সেটা মানে যে কার্বনিক যৌগটা পেতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের অ্যালডিহাইড, এটা কিন্তু হচ্ছে অ্যালডিহাইড। আবার এই যৌগটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এই যৌগে কোনো কার্বনেই, দ্বিবন্ধনযুক্ত কোনো কার্বনেই হাইড্রোজেন নেই, ফলে এখানে কিন্তু আমরা কোনো অ্যালডিহাইড পাইনি, সব কিটোন পেয়েছি। তার মানে হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর না থাকলে কিটোন উৎপন্ন হবে। এখানে আর একটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা উৎপাদ দেখে বিক্রিয়কের চেহারা বলে দিতে পারবো, বা বিক্রিয়ক দেখে আমরা কিন্তু উৎপাদের চেহারা বলে দিতে পারবো। তো সেটা কিরকম আমরা একটু পরের পাতা একটু দেখি। যেমনটা মনে করো যে খুবই শর্টকাটে একদম লিখবো, মনে করা যাক যে একটা অ্যালকিন হচ্ছে এরকম, এরকম একটা অ্যালকিন, এখানে একটা CH3 আছে, এখানে একটা H আছে, এখানে একটা C2H5 আছে, হ্যাঁ, আর এখানে মনে করা যাক যে একটা CH3 আছে। মানে এখান থেকে যদি আমরা ওজোলাইসিস যদি করি, কার্বন টেট্রাক্লোরাইড রক্ষিত ওজোনের যদি করি, তারপর যদি আমরা যদি জিঙ্কের উপস্থিতি যদি এখন হাইড্রোলাইসিস করি, তাহলে দেখো এখানে যে উৎপাদগুলো হবে সেটা চেহারা হবে এরকম।
যে জাস্ট এই পাশটা দ্বিবন্ধনের এই পাশটাতে আছে কি কি, এই পাশটাতে আছে এরকম যে CH3 আছে এবং হাইড্রোজেন আছে, আর দ্বিবন্ধন এভাবে যুক্ত হয়ে একটা অক্সিজেন এখানে যুক্ত হবে, প্লাস এ পাশে কি কি আছে, এ পাশে কার্বনটার সাথে আছে একটা C2H5 আছে, আর এই কার্বনের সাথে একটা CH3 আছে, আর এটার সাথে একটা মত হবে, তাহলে এইরকম কিন্তু একটা উৎপাদ হবে। তার মানে হচ্ছে যে এই দ্বিবন্ধনের এই পাশে হচ্ছে 2 কার্বন আর এই পাশে হচ্ছে কত 1 2 3 আর 4 কার্বন। এখানে যদি দেখো এখানে 2 কার্বন আর এখানে কিন্তু 2 3 4 কার্বন, তাহলে দ্বিবন্ধনটা যেখানে থাকবে সেইখানে কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে, এটা একটা বিষয়। আবার যদি মনে করা যাক যে একটা অ্যালকিনকে ওজোনাইসিস করা হলো, করার ফলে দুইটা কার্বন যৌগ পাওয়া গেল, তাদের মধ্যে একটা হচ্ছে এরকম যে CH3C CH3H CH, মনে করা যাক যে O, অর্থাৎ এরকম একটা পাওয়া গেল। আর একটা মনে করা যাক যে পাওয়া গেল যে CH3CO C CH3S CH3, এরকম দুইটা যৌগ পাওয়া গেল। এখন বলতে পারে যে এই যে যৌগ দুইটা যে হলো, এই যৌগ দুইটা যদি একটা অ্যালকিন ওজোনাইসিস ফলে পাওয়া যায়, তাহলে অ্যালকিনটার চেহারা কেমন? হিসেব কিন্তু সহজ, তোমাকে দেখতে হবে। আমি যদি এই যৌগটাকে আর একটু যদি খুলে লিখি তাহলে আমরা বুঝতে একটু সুবিধা হতো। সেটা হচ্ছে যে এখানে আমরা এভাবে লিখতে পারতাম যে এখানে একটা অক্সিজেন দিয়ে এখানে একটা হাইড্রোজেন একটা দেওয়া যেত। তাহলে এই যে দ্বিবন্ধনে অংশগ্রহণকারী যে কার্বন গুলো, সেগুলো কোনগুলো হবে? সেগুলো হবে এই যে যে কার্বনটার সাথে অক্সিজেন গুলো যুক্ত আছে সেগুলো হচ্ছে দ্বিবন্ধনের কার্বন। তো আমরা মনে করি এইটা একটু ভিন্ন কালার করব, আর এইটাকে একটু ভিন্ন কালার একটু দিয়ে দেই। মনে করা যাক এদেরকে দেওয়া যাচ্ছে যে এইটা একটা CHO আর এইটা আর একটা CHO। আমাদের অ্যালকিনটার চেহারা কেমন? আমরা এখানে ধরে নিচ্ছি যে এক্স নামক একটা অ্যালকিন ছিল, যাকে আমরা ওজোনাইসিস করার পর এরকম দুইটা আমরা কার্বনের যৌগ পাইছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের অ্যালকিনটা কেমন ছিল? অ্যালকিনটা কেমন ছিল দেখো, এই কার্বনটাকে আমি লিখলাম এইটা, আর দ্বিবন্ধন দিয়ে এই কার্বনটাকে লিখলাম আমি এইটা। এখন লেখার পর এখানে দেখো এই কার্বনের সাথে কি ছিল, একটা হাইড্রোজেন আছে, তো আমরা এখানে একটা হাইড্রোজেন একটা লিখলাম, আর এই পাশে একটা কি জানি একটা আছে, তো এই পাশে একটু হাইড্রোজেনটাকে দিই, আর এই পাশে এই বড় গ্রুপটাকে দিব। তাহলে এই পাশে আছে কিন্তু এই জিনিসটা আছে, এই পাশে থাকবে। তো সেটা কিরকম হবে? সেটার চেহারাটা হচ্ছে এরকম যে এর সাথে একটা সি একটা যুক্ত আছে, তার সাথে এখানে একটা CH3 একটা যুক্ত আছে, এখানে একটা এস যুক্ত আছে, আর এইখানে একটা CH3 আছে, তাই না? তাহলে এখন এইটা কিন্তু হচ্ছে এই পাশটা কিন্তু হচ্ছে এরকম। তাহলে এই যে এই কার্বনটা হচ্ছে এই কার্বন, এর সাথে একটা একটা হাইড্রোজেন থাকার কারণে এইটা হচ্ছে সেই হাইড্রোজেনটা, হ্যাঁ। আর এই বাকি যে গ্রুপটা আছে সেই বাকি এই গ্রুপটা কিন্তু হচ্ছে এই এই গ্রুপটা, এটা হচ্ছে সেই গ্রুপটা। আর এর জন্য কি আছে, এর জন্য যদি আমরা দুইটা হাত দেখি তাহলে একটা হাতে আছে একটা এই গ্রুপটা CH3, একটা CH3 লিখলাম, আর একটা হাতে আছে এই জিনিসটা। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে এরকম একটা CH3, এখানে একটা H এবং আর একটা হচ্ছে CH3। তারপর আমাদের অ্যালকিনটা হচ্ছে এইটা। তাহলে এই যে অ্যালকিন জানা থাকলে আমাদের উৎপাদগুলো কেমন হবে সেটা যেমন বলতে পারবো, পাশাপাশি যদি উৎপাদ যদি দেয়া থাকে তাহলে অ্যালকিনের চেহারাটা যে এরকম হবে এটা কিন্তু লিখতে পারতে হবে। তো আশা করি তোমরা অ্যালকিনের ওজন সংযোজন বিক্রিয়াটা বুঝতে পেরেছো। এই বিক্রিয়া যতটা না বুঝার তার চেয়ে বেশি এখান থেকে কিছু শেখার আছে। তাহলে আমরা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখব। এরপরে আমরা দেখব যে অ্যালকিনের জারণ বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক, এটা আমরা জানি। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে যখন ক্ষারীয় মাধ্যমে যখন বিক্রিয়া করে, কি মনে করা যায় যে OH যখন বিক্রিয়া হয়, তখন আসলে হয় কি, এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এই বিক্রিয়াটায় যে উৎপাদটা পাওয়া যায় সেটা হচ্ছে এরকম যে K2MnO4 প্লাস হচ্ছে এখানে আমরা যদি 2 অণু যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে এটা 2 অণু পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে প্লাস হচ্ছে 1 অণু পানি এবং একটা হচ্ছে জার্মান অক্সিজেন উৎপন্ন করবে। তো বিক্রিয়া তো মোটামুটি মুখস্থই লিখে ফেললাম মনে হয়, তাই না? তো আমরা আসলে বিক্রিয়া মুখস্থ করবো না এই কথা আমরা বলেছিলাম। তো বিক্রিয়া মুখস্থ না করতে গেলে এখানে একটা বিষয় বুঝতে হবে যে এটা কিভাবে জারক হলো। সেটা হচ্ছে এইখানে দেখো, এইটা কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি জারক হয় তাহলে এর জারণ সময় কিন্তু কি হ্রাস পাবে। জারকের জারণ সময় কিন্তু হ্রাস পায় আর বিজারকের কিন্তু জারণ সময় কিন্তু বৃদ্ধি পায় বিক্রিয়ার সময়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। বা জারণ বিক্রিয়া যদি কঠিন হয়ে যায় তাহলে আমি সেদিকে যাচ্ছি না, এখানে শুধু একটু সরাসরি এভাবে বলে দেই। এখানে ম্যাঙ্গানিজ ছিল কিন্তু +7, আর এইখানে ম্যাঙ্গানিজ কিন্তু 4 দুগুণ 8 থেকে 2 গেলে হচ্ছে +6, এখানে +6। তার মানে আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে কিন্তু জারক হিসাবে কাজ করছে।
তো কিরকম জারক হিসেবে কাজ করছে এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এইটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, খালি ম্যাঙ্গানেটে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে তোমরা আমাকে একটু বলো তো এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেট নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা হচ্ছে লবণ, ম্যাঙ্গানেট। আচ্ছা, সে যাই হোক, এখন এইখানে যে ঘটনাটা ঘটছে, যখন একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করছে, এর পরিবর্তনটা হচ্ছে জাস্ট এরকম যে এই আগে KMnO4 ছিল, তার সাথে আর একটা কে খালি যুক্ত হয়েছে, হওয়ার ফলে হয়েছে K2MnO4। ফলে কি হয়েছে? ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে তার জারণ সংখ্যা ছিল +7, এখানে সেটা কমে গিয়ে +6 হয়েছে। এই পটাশিয়ামটা কোথায় থেকে আসলো? এর সাথে কিন্তু আরো কিন্তু দেখো ওএইচ কিন্তু ছিল। তার মানে হচ্ছে যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে একটা পটাশিয়াম যুক্ত হলে একটা ওএইচ কিন্তু বের করে দিচ্ছে। তাহলে অনুরূপে এইরকম দুইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দুইটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে দুইটা পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন করবে আর দুইটা ওএইচ কিন্তু লিভাইট করবে, দুইটা ওএইচ লিভাইট করবে। এখন এই যে দুইটা ওএইচ যে লিভাইট করতেছে, এরা মূলত এখনো পানি এবং অক্সিজেন যোগ করলে কিন্তু হয়, ঠিক আছে, বা হাইড্রোজেন পারঅক্সাইডের মতো মনে হচ্ছে। তার মানে হচ্ছে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন ক্ষারীর মাধ্যমে যখন বিক্রিয়া করে, তখন এটা পানি এবং জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই পানি এবং জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই পানি এবং জায়মান অক্সিজেন, বিশেষ করে জায়মান অক্সিজেন কিন্তু হচ্ছে একটা জারক। জায়মান অক্সিজেন জারক হওয়ার কারণে এটা কি করবে? এটা এখন অ্যালকিনকে জারিত করবে। তাহলে কিরকম? যেমন মনে করা যাক এরকম যে CH2 ডবল বন্ড CH2, এইটাকে যদি এখন আমরা KMnO4 ব্যবহার করি, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি ব্যবহার করি, তাহলে জারণ সংখ্যা জাস্ট 1 কমে যাচ্ছে। তখন এখানে কি হবে? এখানে H2O এবং জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। সেইটা কি করবে? সেইটা এপাশে এসে এই যে CH2 বন্ড CH2, এটা তো থাকবে, আর কি ওই পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙে কি হবে? এই যে অক্সিজেন এবং ওএইচ যে দুইটা যে ছিল, এই দুইটা ওএইচ দুইটা কার্বনের সাথে যুক্ত হবে। তার মানে হচ্ছে যে এর সাথে একটা ওএইচ এখানে যুক্ত হবে এবং এর সাথে একটা ওএইচ এখানে যুক্ত হবে। তো এইটার নাম হচ্ছে গ্লাইকল। মূলত 1,2 ইথেন 1,2 ডাইঅল, 1,2 ডাইঅল, এটা আমাদের ইউপ্যাক নাম, ইথান, ইথান 1,2 ডাইঅল। আশা করা যায় বিক্রিয়াটা বুঝে গেছে, কিন্তু এই বিক্রিয়াটা পড়া বড় কথা না। এই বিক্রিয়াতে মূলত মূল যে ঘটনাগুলো ঘটতেছে সেটা হচ্ছে যে এখানে মনে করো যে এটা একটা টেস্ট টিউব। এখন এই টেস্ট টিউবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা যে আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু গোলাপি বর্ণের। তো মনে করা যাক এই টেস্ট টিউবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, KMnO4 আছে। এখন এই অবস্থায় তার বর্ণ কিন্তু হচ্ছে গোলাপি বর্ণের হয়, ঠিক আছে, এইরকম পিঙ্ক কালার হয় বা গোলাপি বর্ণের হচ্ছে। এখন এইখানে যদি আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে এমন কোন যদি যৌগ যোগ করি, তারা কারা? যেমন অ্যালকিন অথবা অ্যালকানকে যদি আমরা এখানে যদি যোগ করি গ্যাসকে, ঠিক আছে, তাহলে এই গ্যাসীয় অণু যখন এখানে যখন মিশ্রিত হয় তখন এটা বর্ণহীন হয়ে যায়, পানির মতো স্বচ্ছ হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। যদি বর্ণহীন হয়ে যায় তখন বোঝা যায় যে এখানে আসলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ছিল। তার মানে হচ্ছে যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন শনাক্তকরণের জন্য এটা কিন্তু একটা কিন্তু পরীক্ষা। তো এটা হচ্ছে একটা অসম্পৃক্ততার পরীক্ষা, যেটা বেয়ার পরীক্ষা নামে পরিচিত। আমরা কিন্তু দেখেছিলাম যে অসম্পৃক্ত পরীক্ষা কিন্তু আর একটা জিনিস দিয়ে কিন্তু করা যায়, সেটা হচ্ছিল যে তোমার ব্রোমিন দ্রবণ পরীক্ষা ছিল। ব্রোমিন দ্রবণ পরীক্ষার ব্রোমিনের যে লাল বর্ণ ছিল সেটা কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা কিন্তু দূরীভূত হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি এখানকার বিক্রিয়াটা। এখন আমরা যদি